আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ফ্রিকশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, আর হচ্ছে নিউটনস লস অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। এবার ব্যাপারটা হচ্ছে এটা, আমরা অলরেডি মেকানিক্স পার্টের ফার্স্ট পোর্শনটা, রেস্ট মোশন মানে কাইনেমেটিক্সের পুরো পার্টটা, ভেক্টর আর নিউটনস লস অফ মোশনের পুরো পার্টটা এতটা পর্যন্ত কভার হয়ে গেছে। তিনটে ক্লাসের মধ্যে আমি এতটা পার্ট কমপ্লিট করে দিয়েছি। তো এবার যেটা বাকি রয়েছে যে এই স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন, তো এই ফ্রিকশন পার্টটা পুরোটা পড়বো আজকে ক্লাসে, তারপর ওয়ার্ক এনার্জি, পাওয়ার, তারপর গ্র্যাভিটেশন। তো সিলেবাস খুব কমই আছে বলা যেতে পারে, মানে এই পার্টটুকুই শুধু, যেমন ফ্রিকশনে খুব কম আছে, বেশি কিছু নেই, ওয়ার্ক এনার্জি পাওয়ারও তাই। আর গ্র্যাভিটেশনের তো একদমই জাস্ট বলেছে স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল রিলেশন, কনস্ট্যান্ট ডেফিনেশন, ভ্যালু উইথ ইউনিটস, নো এক্সপেরিমেন্টাল রিটার্ন। তো সিলেবাসটা খুবই, মানে গ্র্যাভিটেশনে আরও অনেক কিছু হয় যেগুলো এখানে দেয়নি। তো আমরা যেটুকু সিলেবাসে আছে শুধুমাত্র সেইটুকুই পড়বো, কারণ এখন সময় বড্ড কম, ভীষণ শর্ট টাইমের মধ্যে অনেকটা কভার করতে হবে। তো আর এরপর থেকে থিওরিটা একটু শর্ট করে পড়বো, মানে অনেক বেশি বেশি করে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, টাইম বড্ড কম আছে। তো এটা কমপ্লিট হয়ে গেলে একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করবো, তাহলে পুরো মেকানিক্স পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বাকি কি পড়ে রয়েছে? গ্র্যাভিটেশন পর্যন্তই আছে মেকানিক্স, তারপর যেটা রয়েছে স্ট্রেস, তারপর যেটা রয়েছে যে স্ট্রেস স্ট্রেন, এগুলো হচ্ছে ইলাস্টিসিটির মধ্যে পড়ছে, আর বাকিটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তো এই পোর্শনটা হচ্ছে জিপিএম, মানে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এই যে এইটা। তো মেকানিক্স পার্টটা আজকে কমপ্লিট হয়ে যাবে, নেক্সট জিপিএমটা পরে করাবো। তো এটা জিপিএম এর আগে যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটিজম, কারেন্ট, ইলেকট্রিসিটি, পুরো পোর্শনটা। কেন পড়বো? কারণ হচ্ছে যদি আমরা ক্লাস 11-12 এর সিলেবাসটা দেখি, তাহলে ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি পার্টটা যেটা ইয়েলো কালারের মার্ক করা আছে, সেটা 9-10 এর জন্য আছে, 11-12 এর জন্য আছে, পুরো ম্যাক্সিমাম সিলেবাসটাই তাহলে মিল রয়েছে। তো যে কারণে এটা পড়লে 9-10 এর জন্য কভার হবে, 11-12 এর জন্য কভার হবে। তো আজকে পড়বো ফ্রিকশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার অ্যান্ড গ্র্যাভিটেশন। প্রথমে পড়বো ফ্রিকশন, তারপর ওয়ার্ক এনার্জি, পাওয়ার অ্যান্ড দেন গ্র্যাভিটেশন। ফ্রিকশন, ঘর্ষণ। তো ফ্রিকশন জিনিসটা কি? ফ্রিকশন হচ্ছে দ্য ফোর্স হুইচ অপোজেস দ্য রিলেটিভ মোশন। মানেটা কি? ঘর্ষণ এমন একটা বল, যদি সাপোজ একটা ব্লক আছে একটা সারফেসের মধ্যে, এটা সারফেসটা কিন্তু একটা রাফ সারফেস সাপোজ, তো এই সারফেসের ওপর একটা ব্লক আছে। এখন এই ব্লকটার ওপর যদি একটা বল প্রয়োগ করা হয়, তাহলে ব্লকটা কি হবে? ব্লকটা অবশ্যই মুভ করতে চাইবে। তোমাদের বাড়িতে একটা টেবিল আছে, ধরে নিচ্ছে একটা টেবিল আছে, এবার টেবিলটার উপর তুমি যদি একটা বল প্রয়োগ করো, তাহলে কি টেবিলটা মুভ করতে চাইবে। একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে, তারপর সেটা মুভ করবে। তো প্রথমে কিছু কম পরিমাণ বল দিলে সেটা কিন্তু মুভ করবে না, তারপর একটা মিনিমাম অ্যামাউন্ট ফোর্স দিলে তারপর সে মুভ করতে শুরু করবে। ঘর্ষণ বল হচ্ছে এমন একটা বল যেটা এর এই মুভমেন্টটাকে বাধা দেবে, মানে এ অলওয়েজ কাজ করবে যেই দিকে বস্তুটি মুভ করতে চাইছে তার অপোজিট ডাইরেকশনে। তাহলে এটাকে আমরা কি বলছি? ফ্রিকশন, স্মল এফ দিয়ে ডিনোট করা হয়ে থাকে জেনারেলি, বা ঘর্ষণ বল। ঘর্ষণ বল তাহলে কোথায় কাজ করে? ঘর্ষণ বল অলওয়েজ দুইটি সংস্পর্শে থাকা বস্তুর সংস্পর্শ তলের ওপর কাজ করবে, যে দুটো কমন সারফেস, কন্ট্যাক্ট সারফেস যেটাকে আমরা বলতে পারি। আর এটা কখন কাজ করবে? যখনই একটা বস্তু টেন্ডেন্সি রয়েছে মুভ করার, সে মুভ করুক বা না করুক, তার একটা যেমন টেন্ডেন্সি রয়েছে, তখনই সে তার আপেক্ষিক গতি বা গতির প্রবণতাকে বাধা দেবে। আপেক্ষিক গতি মানে যে কোনো একটা সারফেসের রেসপেক্টে আর একটা সারফেস যখনই মুভ হতে চাইবে, তখনই সেই গতিটাকে বাধা দেবে। এটাকে আমরা কি বলছি? ফ্রিকশন। যেমন একটা বইকে যদি আমরা একটা বইয়ের উপর যদি বল প্রয়োগ করে তার স্মরণ ঘটাতে চাই, তাহলে কি আমরা একটা বাধা ফিল করি, মনে হয় কেউ একটা অপোজ করছে। এটাই কি জন্য অপোজ হয়? ফ্রিকশনের জন্য। তাহলে ফ্রিকশন মানে হচ্ছে বাধা বল, যেটা যখনই তার একটা টেন্ডেন্সি রয়েছে মুভ করা, তখন সেই বলটা কাজ করে। ফ্রিকশনের উৎস কি? ঘর্ষণের উৎস। তো যদি তোমাদের বাড়িতে কোনো একটা মসৃণ সারফেস থাকে, মানে এখন তোমাদের বাড়িতে যদি কোনো একদম স্মুথ সারফেস থাকে, মসৃণ সারফেস, কোনো কাচের তৈরি টেবিল বা একটা স্টিলের তৈরি টেবিল যদি একটা থাকে, তো সেটাকে যদি আমরা একটা কোনো স্ট্রং মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে তার সারফেসটা কিন্তু দেখতে লাগবে এরকম টাইপের কিছুটা দেখতে লাগবে। তো এবার এই সারফেসটা, টেবিলের উপর যে একটা বই রাখা থাকে, বইটাও যদি খুব মসৃণ একটা সারফেস হয়, তাহলে সেক্ষেত্রে এটাও দেখতে হয়ে যাবে এরকম টাইপের দেখতে। তো এই যে দুটো সারফেস, এখন এইটার উপর যদি, বইটার উপর যদি বল প্রয়োগ করা হয়, তো তাহলে অবশ্যই সেটা যখন মুভ করবে একটা বাধা পাচ্ছে সারফেস থেকেই, বুঝতে পারছি। তো মাইক্রোস্কোপিক লেভেলের যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো এইটা হচ্ছে কি একটা ইরেগুলারিটিস রয়েছে, তো একটা অমসৃণতা রয়েছে। তার ফলে কি হয়? তার ফলে উপরের সারফেস, মানে উপরের বস্তুটা এবং নিচের বস্তুটার মধ্যে তাদের সারফেসটা যেহেতু খুব কাছাকাছি জায়গায় চলে এসেছে, যেহেতু খুব কাছাকাছি রয়েছে, তাদের মধ্যে একটা ইন্টারমলিকিউলার ফোর্স অ্যাক্ট করে। ইন্টারমলিকিউলার ফোর্স অ্যাক্ট করার জন্য তাদের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হয়, একটা বন্ধন তৈরি হয়, একটা বন্ডিং ক্রিয়েট হয়। তো আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করি, সেই বন্ডটাকে ভেঙে তারপর এটাকে মুভ করাতে হয়, যে কারণে আমাদের বাধা বল ফিল করি আমরা, বা বুঝতে পারি যে একটা ঘর্ষণহীন অনুভূমিক রাস্তায় কি আপনি গাড়িতে বেশি পেট্রোল দিয়ে গাড়িটিকে ত্বরান্বিত করতে পারবেন? তো এখানে একটা জিনিস
এখানে একটা জিনিস বুঝতে হবে যে একটা ঘর্ষণহীন অনুভূমিক রাস্তা যদি হয়, এবার সেখানে যদি কোনো গাড়ি বা যাই হোক না কেন একটা যদি আমরা কিছু রাখি, তাহলে সেটা আমরা কোনো কিছু চলার জন্য আমাদের কি দরকার, সারফেসটাকে কি হতে হবে, সারফেসে অবশ্যই ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল থাকতে হবে। সেটা আমি যদি প্রথমে অ্যাক্সেলারেটেড করি গাড়িকে, মানে ত্বরান্বিত যদি করতে চাই, বা যদি গাড়িটাকে ব্রেক কষে থামাতে চাই, দুটোর ক্ষেত্রেই আমাদের ঘর্ষণ বল লাগবে। ঘর্ষণ বল কেন লাগবে? কারণ যখন আমরা গাড়িটাকে স্টার্ট করতে চাইছি, তখন কি হয় যে তার চাকার যে রোলিং উইথাউট স্লিপিং যদি আমরা চাই, তাহলে ঘর্ষণ বল তাদেরকে হেল্প করে। তো সেক্ষেত্রে ঘর্ষণ বলই হেল্প করে গাড়িটাকে স্টার্ট করার সময় প্রথম তার একটা ভেলোসিটি বা গতি তৈরি করতে, মানে তার মুভমেন্ট ঘটাতে হেল্প করে ঘর্ষণ বলই। আবার যখন আমরা কোনো বস্তু যখন একটা মোশনে আছে, তখন ব্রেক কষে যখন সেটাকে আমরা থামাতে চাইছি, তখনও ঘর্ষণ বলই হেল্প করে সেটাকে থামাতে। তো দুটো ক্ষেত্রেই ঘর্ষণ বল লাগবে। তাই ঘর্ষণহীন অনুভূমিক রাস্তায় কখনোই একটা গাড়ি যতই বেশি পেট্রোল দেওয়া হোক না কেন, সেটাকে আমরা স্টার্টও করতে পারবো না, বা ঘর্ষণ না থাকলে তো ব্রেক কষে গাড়িকে থামানো অবশ্যই যাবে না। ঘর্ষণ বল কি? তাহলে ঘর্ষণ বল হচ্ছে যে বাধা বলটা কাজ করছে কখন কাজ করছে, যখন একটা বস্তু রয়েছে, বস্তুর যখনই আমরা বল প্রয়োগ করছি, বস্তুর বল প্রয়োগ করা হলে তার অপোজিট ডাইরেকশনে একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করছে। কখন অ্যাক্ট করবে? যখনই বস্তুটার একটা টেন্ডেন্সি রয়েছে মুভ করার, তাহলে বস্তুটা মুভ করুক বা নাই করুক। যদি মুভ না করে, আমরা তো একটা বল প্রয়োগ করে যাচ্ছি, তবুও বস্তুটি মুভ করছে না, তার মানে বস্তুটি স্থির আছে। এক্ষেত্রে এটাকে আমরা বলবো কি স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে ফ্রিকশন হচ্ছে দু রকম টাইপের। তো যখন বস্তুটি স্থির আছে, তখন আমরা যে ফ্রিকশনটা অ্যাক্ট করছে সেটাকে বলবো কি স্ট্যাটিক ফ্রিকশন, মানে হচ্ছে স্থির অবস্থায়। তো যখন হচ্ছে স্থির আছে বস্তুটি, যখন বস্তুটি মুভ করছে তখনও একটা ফ্রিকশন বল অবশ্যই কাজ করবে। তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে? তো যখন বস্তুটি গতিশীল অবস্থায় রয়েছে, যখন বস্তুর গতি আছে, তখন এটা একটু ডিটেলস এবার বুঝবো ব্যাপারটা কি হচ্ছে, কেন হচ্ছে না হচ্ছে। তো তার জন্য স্ট্যাটিক ফ্রিকশন, যার মানে হচ্ছে স্থিত ঘর্ষণ, এই ব্যাপারটা একটু জানতে হবে। তো স্ট্যাটিক ফ্রিকশন কখন? যখন বস্তু স্থির থাকে তখন। আর হচ্ছে সিমিলারলি চলঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন যখন বস্তু গতিশীল হয় তখন চলঘর্ষণ। এবার এইগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়বো। তো সেটা জানার জন্য এখানেই বলি যে একটা বস্তু রয়েছে দেখতে পাচ্ছি, বস্তুটিকে বল প্রয়োগ করছি এবং তার জন্য একটা ফ্রিকশন অ্যাক্ট করছে। সাপোজ ধরো তোমাদের বাড়িতে একটা বই রাখা আছে, আর একটা বড় মতো একটা টেবিল আছে। এখন বইটাকে যদি আমি সরাতে চাই, তাহলে বল প্রয়োগ করতে হবে। টেবিলটাকে সরাতে চাইছি বল প্রয়োগ করে। কোন ক্ষেত্রে আমাদের বেশি বাধার সম্মুখ হতে হবে, মানে কোন ক্ষেত্রে ফ্রিকশনটা বেশি হবে? এটার মাস সাপোজ এম, এটার মাস ক্যাপিটাল এম দিয়ে লিখছি। তো অবশ্যই বইটাকে খুব ইজিলি সরাতে পারবো, তাহলে এক্ষেত্রে ফ্রিকশন, আর এটার ক্ষেত্রে ফ্রিকশন এদিকে কাজ করবে। তো বইটাকে খুব ইজিলি সরাতে পারবো, টেবিলটাকে সরাতে একটু বেশি বল লাগবে। কেন? কারণ বইটার ক্ষেত্রে ফ্রিকশনটা কম, এটার ক্ষেত্রে ফ্রিকশনটা বেশি। তাহলে একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে, ফ্রিকশন কার বেশি? ফ্রিকশন হচ্ছে যার ওজন বেশি বা ভর। তো ওজনটাকে আমরা কি দিয়ে বোঝাই? আগের চ্যাপ্টারে বলেছিলাম, অ্যাকচুয়ালি ওজন কিন্তু বোঝাচ্ছে নর্মাল রিয়াকশন। কোনো সারফেসে একটা পার্টিকেল বা বস্তু রয়েছে, ওজনটা মেনলি নর্মাল রিয়াকশন বোঝাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে এমজির সাথে ইকুয়াল। কখনো ইকুয়াল নাও হতে পারে, যেমন লিফটের মোশনের ক্ষেত্রে দেখেছিলাম ইকুয়াল হয় না। তো মেনলি আমরা তখন আপাত ওজন বলেছিলাম ওই জন্য। তো আমরা কি ওজন ফিল করবো, সেটা অ্যাকচুয়ালি কে বোঝায়? নর্মাল রিয়াকশন বোঝায়। খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো বইটাকে ঠেললে বেশি ফ্রিকশন অ্যাক্ট করছে না টেবিলটাকে ঠেললে বেশি ফ্রিকশন অ্যাক্ট করছে? অবশ্যই টেবিলটাকে। কেন? কারণ টেবিলের ওজন বেশি। ওজন বলবো না, কারণ এর নর্মাল রিয়াকশন বেশি দিচ্ছে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝলাম যে ফ্রিকশনের সাথে নর্মাল রিয়াকশনের একটা রিলেশন রয়েছে। যার নর্মাল রিয়াকশন বেশি তার ক্ষেত্রে ফ্রিকশন বেশি। এই রিলেশনটাকে আমরা বলবো কি ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন, মানে সমানুপাতিক সম্পর্ক। এই সমানুপাতিকটার সাইনটাকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সেই কনস্ট্যান্টটাকে আমরা বলে থাকি মিউ ইন্টু এন। তাহলে এই যে মিউ, এটাকে কি বলবো? এটাকে বলবো ঘর্ষণ গুণাঙ্ক। এটার সম্পর্কে আমি ডিটেলসে এবার বলবো। এই যে মিউটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। যখন বস্তু স্থির আছে তখন এটাকে কি বলেছি? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউটা। আর যখন বস্তু গতিতে আছে তখন এটাকে কি বলবো? চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ফর্মুলা কি পেলাম? ফর্মুলা পেয়েছিলাম যে এফ ইকুয়ালস টু হচ্ছে মিউ ইন্টু এন। স্থিত ঘর্ষণ গুণাঙ্কর ক্ষেত্রে আমরা এফটাকে লিখবো এফ স্ট্যাটিক, আর চল ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা এফটাকে লিখবো এফ কাইনেটিক। তাহলে এফ কাইনেটিক, চলো ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এটা কি হয়ে যাবে? মিউ সাফিক্সে কে লিখবো, এই জন্য কে ফর কাইনেটিক ফ্রিকশন ইন্টু এন। সিমিলারলি এখানে কিন্তু স্ট্যাটিকের কিন্তু কোনো ভ্যালু নেই, স্ট্যাটিক ফ্রিকশনের কোনো এক্সাক্ট ভ্যালু নেই। তাহলে আমরা এটা বোঝাবো সীমাস্থ ঘর্ষণ দিয়ে। সীমাস্থ ঘর্ষণ জিনিসটা কি? সীমাস্থ ঘর্ষণ বুঝতে গেলে যেটা বুঝতে হবে যে একটা সারফেসে কোনো একটা বস্তু আছে, আমি এটাকে বল প্রয়োগ করি। সাপোজ আমি ফার্স্টে 10 নিউটন বল প্রয়োগ করলাম, এটাকে আমি সরাতে পারছি না, আরও বলটা বাড়ালাম, 20 নিউটন করলাম।
তাহলেও দেখছি সরছে না। তারপর যখন আমি এটাকে 50 নিউটন বল প্রয়োগ করেছি তখন দেখছি সরতে যা স্টার্ট হয়েছে। তো এই যে 50 নিউটন বল, তার মানে যখন ফার্স্টে 10 নিউটন বল প্রয়োগ করছিলাম তখনও ফ্রিকশন ছিল, 20 নিউটনের সময়ও ফ্রিকশন ছিল, কিন্তু যখন 50 নিউটন বল প্রয়োগ করলাম জাস্ট মুভ করতে স্টার্ট হচ্ছে। তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম বল, ফ্রিকশনও তখন তাহলে হয়ে যাবে কি ম্যাক্সিমাম। তো যে স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু, যেটার পর সেটা আর স্ট্যাটিক থাকছে না, সেই ম্যাক্সিমাম লিমিটটাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন বা সীমাস্ত ঘর্ষণ, ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। তো এইটা আমরা লিখবো FL। তো এটাকে কি বলছি, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, মানে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু যেটা হয় সেটা ইকুয়ালস টু হয়ে যাবে মিউ এস ইন্টু এন। এটা খেয়াল রাখতে হবে। এবার ফোর্সের সাথে ফ্রিকশনের, অ্যাপ্লাইড ফোর্সের সাথে ফ্রিকশনের এই যে একটা আমি এই যে কনসেপ্টটা বলবো, এটা বললে যাবতীয় স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ, গুণাঙ্ক এবং ফ্রিকশন কিভাবে কাজ করছে না করছে যাবতীয় যা কিছু পড়া কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা দেখা যাক এবার। তার জন্য ধরে নিচ্ছি একটা বস্তু আছে, এখানে একটা সারফেসে একটা বস্তু আছে। তো ভর হচ্ছে সাপোজ 1 কেজি। এখন এটার উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে কত, 0 নিউটন। তাহলে ফ্রিকশনাল ফোর্স কি হবে, ফ্রিকশনাল ফোর্স অবশ্যই সেই 0 নিউটনই হবে। তাহলে এদিকে যদি আমি লিখি অ্যাপ্লাইড ফোর্স এফ, এখানে যদি লিখি আমি ফ্রিকশনাল ফোর্স, এখানে যদি লিখি আমি নেট ফোর্স, আর এখানে লিখছি আমি ত্বরণ অ্যাক্সেলারেশন। তো এটার ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স কত, 0 নিউটন, ফ্রিকশনাল ফোর্স কত 0, এফ নেটও 0, ত্বরণও তো 0ই হবে। ঠিক আছে। সেকেন্ড কেসে আমি যদি এটার উপর ফোর্স অ্যাপ্লাই করি, সাপোজ 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, বস্তুটি কি সরবে, বস্তুটি দেখছি সরছে না, মানে ত্বরণটা হয়ে যাচ্ছে 0। বস্তু ত্বরণ 0 মানে এফ নেট নিশ্চয়ই 0। তার মানে কি টোটাল ফোর্স কি অ্যাক্ট করছে, নিশ্চয়ই 0 হওয়ার কথা, কিন্তু এদিকে যেহেতু 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি তার মানে ফ্রিকশনও কি হবে 2 নিউটন, যেটা অপোজিট ডাইরেকশনে একটা ফ্রিকশন অ্যাক্ট করছে, যেটা এক্ষেত্রে হয়ে যাবে কি 2 নিউটন। বোঝা গেছে। এরপর বস্তুটির ওপর সাপোজ 4 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে প্রযুক্ত বল বাহ্যিক বল 4 নিউটন। এখনো দেখছি বস্তুটি ত্বরণ 0, তাহলে ক্ষেত্রে আমি প্রত্যেকটার ক্ষেত্রে লিখে রাখি ত্বরণ 0। এখনো যদি দেখি বস্তুটি ত্বরণ 0 মানে বস্তুটি সরছে না, বা ধরে নিচ্ছি বস্তুটি রেস্টে আছে, ত্বরণ 0 মানেই যে সরবে না তার কোনো মানে নেই, ধরেই নিচ্ছি বস্তুটি রেস্টে আছে। তো সেক্ষেত্রে বলছি ত্বরণ 0, এফ নেটও 0। তাহলে এক্ষেত্রেও নেট ফোর্স হয়ে যাচ্ছে কি, সরি নেট ফোর্স 0, তো ফ্রিকশন হবে কি 4 নিউটনই হবে। তাহলে তাহলে 4 নিউটন বল প্রয়োগ, বাহ্যিক বল হলে 4 নিউটনই ফ্রিকশন হচ্ছে। এখন এবার যদি সাপোজ 5 নিউটন বল প্রয়োগ করা হয়, এখন যদি অবজেক্টের ওপর বল প্রয়োগ কত হচ্ছে, এফ ইকুয়ালস টু 5 নিউটন, তাহলে ফ্রিকশন ফোর্স ধরে নিচ্ছি 5 নিউটনই হচ্ছে। তো এক্ষেত্রেও একই জিনিস, 5 নিউটন, ফ্রিকশনও হবে 5 নিউটন, তাহলে এফ নেট 0, অ্যাক্সেলারেশনও 0। ঠিক আছে। এইবার যদি 6 নিউটন হয়, তাহলে 6 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, ফ্রিকশনাল ফোর্স এখন হয়ে গেছে সাপোজ 4 নিউটন। তো এবার চলতে শুরু করেছে, কেন এটা হলো, কারণ এবার চলতে শুরু করেছে। তাহলে এফ নেট হচ্ছে 2, যেহেতু এম এর ভ্যালু ছিল 1 কেজি, তাহলে এটা হয়ে যাবে অ্যাক্সেলারেশনও হয়ে যাবে 2। তাহলে এখান থেকে কি বুঝলাম, যে বস্তুটির উপর যখন বাহ্যিক বল 0 ছিল তখন ফ্রিকশন 0, যখন 2 হলো তখন 2, যখন 4 ছিল তখনও 4, যখন 5 ছিল তখনও 5, মানে এই পুরো কেসে এতটা পর্যন্ত যে ফ্রিকশন যেটা কাজ করেছে, এতটা পর্যন্ত এটাকে কি বলবো, এটাকে বলবো স্ট্যাটিক ফ্রিকশন। ম্যাক্সিমাম ফ্রিকশন কত দেখতে পাচ্ছি, তো ম্যাক্সিমাম ফ্রিকশন যেটা রয়েছে সেটা হচ্ছে 5 নিউটন, যেটাকে আমরা এখানে লিখছি লিমিটিং ফ্রিকশন বা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। তো এটা হয়ে যাচ্ছে লিমিটিং ফ্রিকশন। তো এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক এটার পর থেকে যেটা শুরু হলো সেটাকে আমরা কি বলছি, কাইনেটিক ফ্রিকশন তখন অ্যাড করছে। তো 5 নিউটন পর্যন্ত ছিল স্ট্যাটিক, মানে একটা বস্তুকে আমি যদি সরাতে চাই প্রথমে 0 নিউটন বল প্রয়োগ করলাম, সরলো না, তারপর 2 নিউটন বল প্রয়োগ করলাম, সরলো না, 4 নিউটনে সরলো না, 5 নিউটনের ম্যাক্সিমাম, 5 নিউটনের পর থেকে জাস্ট সরতে শুরু করলো। তো তারপর যখন 6 নিউটন তখন হয়ে গেছে ফ্রিকশনটা কমে গেছে, কারণ তখন একটা অ্যাক্সেলারেশন রয়েছে, মানে তখন জাস্ট, তো এটার ক্ষেত্রে হচ্ছে কি কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে। তো এবার যদি গ্রাফটা ড্র করি, যেটা দেখেছিলাম ফ্রিকশনের সাথে অ্যাপ্লাইড ফোর্সের,
ফ্রিকশনের সাথে অ্যাপ্লাইড ফোর্সের যদি গ্রাফ ড্র করা হয়, সেক্ষেত্রে 0 যখন অ্যাপ্লাইড ফোর্স ছিল তখন ফ্রিকশন 0, যখন 1 তখন 1, যখন 2, তো এরকমভাবে একটা স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন যাবে। তারপর যখন 5 হলো তখন হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে যখন অ্যাপ্লাইড ফোর্স 5 নিউটন তখন ফ্রিকশনও 5 নিউটন, সেটা হয়ে গেল কি ম্যাক্সিমাম। তো এটা হচ্ছে 5 ধরে নিচ্ছি। তারপর 5 এর পর থেকে দেখলাম কি যখন 6 করলাম অ্যাপ্লাইড ফোর্স, তো তারপর 5 এর পর থেকে যখন 6 করলাম অ্যাপ্লাইড ফোর্স তখন 4 নিউটন হয়ে গেছিল ফ্রিকশনটা, তাহলে একটু কমে গেছে, কিন্তু তারপর আবার সেটা এরকমভাবেই চলবে। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা পেয়েছিলাম, এটাই হচ্ছে এফএল। বোঝা গেছে? এই যে এটাই হচ্ছে কি 5 নিউটন, যেটা ম্যাক্সিমাম লিমিট ছিল। আচ্ছা, এবার কিছু এমসিকিউ দেখা যাক। দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ সম্পর্কিত শর্ত। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য কাইনেটিক ফ্রিকশন। এখনই পড়লাম স্ট্যাটিক ফ্রিকশন, কি দেখলাম? স্ট্যাটিক ফ্রিকশন অলওয়েজ গ্রেটার দ্যান দ্য কাইনেটিক ফ্রিকশন। সেটা হতেও পারে, নাও হতে পারে, কারণ এই জায়গাতে কি ছিল, স্ট্যাটিক ফ্রিকশনটা 4 নিউটন, এখানে কাইনেটিক ফ্রিকশনও 4 নিউটন, তো এটা আমি বলতে পারবো না কখন গ্রেটার হবে কি হবে না। কোপিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য কোপিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কোপিশিয়েন্ট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, দুটো তলের উপর ডিপেন্ড করছে সেটা অবশ্যই। তাহলে একই রকম তল যদি হয় তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক অবশ্যই বেশি হবে। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ এস অলওয়েজ গ্রেটার দেন হয় মিউ কে থেকে। তাহলে এটা ঠিক আছে, বি এরটা ঠিক আছে। লিমিটিং ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য কাইনেটিক ফ্রিকশন। অবশ্যই সীমাস্ত ঘর্ষণ, এখনই পড়লাম গ্রাফে দেখলাম কি লিমিটিং ফ্রিকশন এই যে এফএল, তো এটা অলওয়েজ গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন, তাহলে সি এর অপশনটাও ঠিক আছে। লিমিটিং ফ্রিকশন ইজ নেভার লেস দেন দ্য স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন কখনোই স্ট্যাটিক ফ্রিকশনের থেকে নেভার লেস দেন, তো কখনোই কম হতে পারে না, এটাও তো ঠিক। স্ট্যাটিক ফ্রিকশনের থেকে তো কম হতে পারে না, কারণ হচ্ছে এই যে 0 টু এফএল, তো এই যে 0 টু এফএল এর ভ্যালুটা হয় এফএস এর ভ্যালু হয়, তো এফএল তো কখনোই কম হতে পারে না, এখানে তো সেটাই বলা হয়েছিল, তাই না? এখানে তো সেটাই বলেছে, এফএল মানে হচ্ছে লিমিটিং ফ্রিকশন, নেভার লেস দেন দ্য স্ট্যাটিক। তাহলে ডি এর অপশনটাও ঠিক আছে। তো অনলি বি সি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশনস। টু কার্স অফ আনইকুয়াল মাসেস ইউজ সিমিলার টায়ার। সিমিলার টায়ার্স যখনই বলে দিয়েছে তার মানে ধরে নেব দুটোর ক্ষেত্রেই মিউ এর ভ্যালুটা হয়ে যাবে সেম, মিউ এর ভ্যালু সেম সিমিলার টায়ার্স যদি হয়। ইফ দে আর মুভিং অ্যাট দ্য সেম ইনিশিয়াল স্পিড যদি হয়ে থাকে ইউ, তো সেটা সেম। দ্য মিনিমাম স্টপিং ডিস্টেন্স স্মলার। আচ্ছা, মিনিমাম স্টপিং ডিস্টেন্সটা জানতে চেয়েছে, তো মানে ন্যূনতম থামার দূরত্ব কি হবে, ব্রেক কষেছে তাহলে থামবে, তো অ্যাক্ট করছে ব্রেক কষার সময় অবশ্যই ফ্রিকশন। ফ্রিকশনের ভ্যালু কি হয়, মিউ ইন্টু এন, এখনই বললাম। আচ্ছা, যেহেতু এটা গতিতে আছে তাহলে মিউ কে বলবো। এখন যেটা জানতে হবে যে একটা পার্টিকেল বা একটা অবজেক্ট যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছে তখন তার উপর নর্মাল রিয়াকশনের ভ্যালুটা কি হবে, অবশ্যই তার ওয়েটের ইকুয়াল মানে এমজির সাথে ইকুয়াল, তাই তো? তাহলে এক্ষেত্রে এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি কি, মিউকে এম জি। এইটাই একমাত্র বল এখানে কাজ করছে। নিউটনের গতিসূত্র কি বলছে, মোট যে বলটা কাজ করছে সেটাই ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। এক্ষেত্রে যদিও ত্বরণ না, কারণ কি বলেছে, যদি তারা একই প্রাথমিক বেগে চলে থামার দূরত্ব, থামবে কখন মানে মন্দন, তাহলে এটা হয়ে যাচ্ছে মন্দন। তাহলে এই ইকুয়েশন থেকে আমি দেখতে পাচ্ছি এর ভ্যালু হবে কি মিউ কে জি। ঠিক আছে, তো এখান থেকে আমি মন্দনের ভ্যালুটা পেলাম। এবার যখন আমরা ক্যালকুলেট করব ন্যূনতম থামার দূরত্ব সেটা জেনারেলি যেটা হয়ে থাকে এই ফর্মুলাটা থেকে ক্যালকুলেট করবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে থামবো মানে 0, তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু হবে 2as, তাহলে দূরত্বটা হয়ে যাবে ইউ স্কোয়ার বাই 2a। আর এর ভ্যালু এখান থেকে পেয়েছি মিউ কে জি, তাহলে আলটিমেটলি যেটা পাবো এটা ইকুয়ালস টু হয়ে যাবে ইউ স্কোয়ার বাই মিউ ইন্টু জি বা মিউ কে জি। এখান থেকে খুব স্পষ্টই দেখা যাচ্ছে যেটা এম এর উপর ডিপেন্ড করছে না থামার দূরত্ব, তাহলে ভারী গাড়ির জন্য হালকা গাড়ির জন্য উভয়ের জন্য এগুলো আমরা যেহেতু এম এর উপর ডিপেন্ড করছে না, মাসের উপর ডিপেন্ড করছে না, তাহলে অবশ্যই কি বলবো উভয়ের জন্যই সমান, কারণ উভয়েরই ইউ সমান আর মিউও সমান, দুটোই এই যে ইউ সমান মিউ সমান। একজন ছেলে এ যার ভর এম একটা বাক্সকে ঠেলার চেষ্টা করছে। আচ্ছা, তাহলে এখানে একটা সাপোজ একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, তো এখানে একজন ছেলে রয়েছে, তো যে হচ্ছে এটাকে ঠেলার চেষ্টা করছে মানে একটা বল প্রয়োগ করছে। তো ছেলের জুতোর সাথে মেঝের ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে মিউ, আর মেঝের বাক্স আর মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ ড্যাশ। ছেলের ভর কত, ছেলের ভর হচ্ছে এম আর বাক্সের ভর হচ্ছে কি এম ড্যাশ। তাহলে প্রথমত এর ওপর কি কি বল কাজ করবে, যদি একে ঠেলতে চাই
বল পাবে কোথা থেকে, যে বলটাই পাবে তো স্লিপ কাটবে, তাই না? তো এ ফ্রিকশন একটা অ্যাক্ট করছে এর উপর, যে কারণে বলটা পাচ্ছে। সেই ফ্রিকশনের ভ্যালু অলওয়েজ কি হয়, একটু আগে পড়ে এসেছি মিউ এন। তো এক্ষেত্রে বলবো মিউ এন মানে কি দেখলাম এম জি, তাহলে এটা ক্যাপিটাল এম জি, এই পরিমাণ বল সে পাবে, সেই পরিমাণ বল দিয়ে সে একে ঠেলবে। তাহলে এর উপর কি বল কাজ করছে, সেটা এটার উপর একটা ফ্রিকশন অ্যাক্ট করবে। তাহলে সেই ফ্রিকশনের ভ্যালুটা কি হবে, এর উপর যে ফ্রিকশনটা কাজ করছে সেটা তখন হয়ে যাবে মিউ ড্যাশ এম ড্যাশ জি। এখন এটাকে যদি ঠেলতে চাই, তো মানে এক্ষেত্রে কি বলেছে, নিচের কোন ক্ষেত্রে বাক্সটিকে ঠেলা অবশ্যই সম্ভব নয়। যদি সম্ভব হতে হতো তাহলে কি হতে হতো, তাহলে হতে হতো মিউ ক্যাপিটাল এম জি গ্রেটার দেন মিউ ড্যাশ এম ড্যাশ জি। তো জি জি কেটে যাবে, মিউ এম গ্রেটার দেন মিউ ড্যাশ এম ড্যাশ হতে হতো। এখন এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এইটা হলে সম্ভব হতো, তো কখন সম্ভব নয়। অপশন এ পুরোপুরি উল্টো আছে, যেমন অপশন বিতে কি সম্ভব হলেও হতে পারে, ভ্যালু তো দেওয়া নেই, জানি না। অপশন সিতেও সম্ভব হলে হতে পারে, অপশন ডিও সম্ভব হলে হতে পারে। কেন হতে পারে, কারণ অপশন বিতে মিউ গ্রেটার দেন মিউ ড্যাশ আছে, অপশন সিতে এম গ্রেটার দেন এম ড্যাশ আছে, অপশন ডিতে দুটোই তো গ্রেটার দেন, তো অপশন ডি তো অবশ্যই হবে। অপশন ডি যদি ফলো করে তাহলে এই কন্ডিশনটা অবশ্যই ফলো করবে, এটা অবশ্যই স্যাটিসফাই করছে সেক্ষেত্রে, কারণ মিউ গ্রেটার দেন মিউ ড্যাশ আবার এম গ্রেটার দেন। একমাত্র অপশন এটা হলে কিন্তু কখনোই সম্ভব নয় এটা। তাহলে এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। A car starts from rest on a half kilometer long bridge. একটা ব্রিজ আছে যার লেন্থ হচ্ছে 500 মিটার, তার মানে হাফ কিলোমিটার মানে 500 মিটার, হাফ কিলোমিটার তো 500 মিটার এর লেন্থ। The coefficient of friction between the tire and the road is 1. What is the minimum possible time to cross the bridge? টাইমটা কি লাগবে, কি কি ফোর্স অ্যাক্ট করছে, এখানে ফ্রিকশন রয়েছে, তাহলে ফ্রিকশনের জন্যই অ্যাকচুয়ালি একটাই ফোর্স যেটা হচ্ছে ফ্রিকশন, যার ভ্যালু হয় কি মিউ এমজি। এখন এই তার জন্য যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে, এখানে ত্বরণ সৃষ্টি হবে ফ্রিকশনের জন্য, যেটা হয়ে যাচ্ছে কি মিউ জি, একটু আগেই পড়েছি। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল টাইম, টাইমটা কি হবে, রেস্ট থেকে স্টার্ট হচ্ছে, কতটা যাবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ তো জিরো, তাহলে শুধু হয়ে যাবে হাফ এটি স্কোয়ার। এস এর ভ্যালু কত দেওয়া আছে 500 ইকুয়ালস টু হাফ, এর ভ্যালু কত মিউ জি, মিউ এর ভ্যালু 1 আর জি এর ভ্যালু 10 ধরে নিচ্ছি, টি এর ভ্যালুটাই জানতে চেয়েছে। তো এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে 500/5 মানে 100, তো টি স্কোয়ার ইকুয়ালস টু 100, তো টি এর ভ্যালু হয়ে যাবে 10 সেকেন্ড। বাই পুলিং ইজ ইজিয়ার দেন পুশিং। সাপোজ দুটো বক্স আছে বা ব্লক আছে, এটাকে সাপোজ ধরে নিচ্ছি আমি পুশ করা হচ্ছে, আর এটাকে হচ্ছে পুল করা হচ্ছে, মানে এটাকে ঠেলা হচ্ছে, এটাকে টানা হচ্ছে। তো এফ বল দিয়ে সাপোজ এটাকে ঠেলা হচ্ছে, তাহলে এর উপর কি কি বল কাজ করবে, লেফের বলের ডিরেকশন তো এদিকে হচ্ছে, তাহলে এর উপর অবশ্যই এটা দুটো কম্পোনেন্ট, নিউটনস ল পড়িয়েছিলাম, ভেক্টরেও পড়েছি কম্পোনেন্ট, তাহলে এটার উপর দুটো কম্পোনেন্ট কাজ করবে, একটা ডাইরেকশন হবে এই ডাইরেকশনে, আর একটা বলের ডাইরেকশন হবে এদিকে। অ্যাঙ্গেল কিছু দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি এটা সাপোজ থিটা, তাহলে এদিকে যেটা কাজ করবে সেটা হয়ে যাচ্ছে এফ কস থিটা, আর এই ডাইরেকশনে যেটা কাজ করবে সেটা হয়ে যাবে কি এফ সাইন থিটা। তাহলে এখন আর কি কি বল কাজ করছে, অবশ্যই এটার একটা ওয়েট থাকবে যেটা হচ্ছে নিচের দিকে এম জি, আপওয়ার্ড ডিরেকশনে আছে নর্মাল রিয়াকশন। এবার এটাকে যখন ঠেলছি তাহলে এফ কস থিটার জন্য ডান দিকে এটা মুভ করতে শুরু করবে, যার জন্য বাঁ দিকে একটা ফ্রিকশন বল কাজ করবে যেটা হচ্ছে এফ, যার ভ্যালু আমরা জানি হয়ে থাকে কি মিউ ইন্টু এন। সিমিলারলি যখন এটাকে টানা হচ্ছে তখন এটার দিকে দুটো ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স, এটা হয়ে যাবে থিটা, তাহলে এদিকে এফ কস থিটা, এদিকে হচ্ছে এফ সাইন থিটা, নিচের দিকে এম জি ফ্রিকশন ইকুয়ালস টু মিউ ইন্টু এন, তাহলে উপরে একটা নর্মাল রিঅ্যাকশনও আছে, তাহলে প্লাস এন। বোঝা গেছে এটা। এবার যদি ইকুয়েশনগুলোকে আলাদা করে লিখি তাহলে কি পাবো, এখানে লিখছি এন ইকুয়ালস টু, যেটা পাবো উপর দিকে মোট বল হচ্ছে এন, তো এন ইকুয়ালস টু হয়ে যাবে এম জি প্লাস এফ সাইন থিটা, কারণ নিচের দিকে মোট বল কি এম জি প্লাস এফ সাইন থিটা। সিমিলারলি ডান দিকের মোট বল হচ্ছে এফ কস থিটা,
তো এখন বস্তুটা যদি ডান দিকে চলতে শুরু করে, তাহলে সেই বস্তুর ত্বরণ যদি এ হয়, তাহলে এম এ মানে কি বলতে পারি, বা নেট ফোর্স কি কাজ করছে ডান দিকে, সেটা হয়ে যাবে কি নেট ফোর্স ইকুয়ালস টু হয়ে যাবে এফ কস থিটা মাইনাস মিউ এন। ঠিক আছে, যেখানে এন এর ভ্যালু হচ্ছে এটা, বা এটাকেই লিখবো এফ নেট ইকুয়ালস টু এফ কস থিটা মাইনাস এন এর ভ্যালু কত এখানে মিউ ইন্টু এম জি প্লাস এফ সাইন থিটা। আবার এইটার কেসেও সেম একই জিনিস হবে, ডান দিকে কস থিটা, তাহলে এক্ষেত্রে নেট ফোর্স কি হবে, ডান দিকে হচ্ছে এফ কস থিটা মাইনাস মিউ এন, আবার এক্ষেত্রে এন এর ভ্যালু হয়ে যাবে কি, তো এক্ষেত্রে এন এর ভ্যালু হয়ে যাবে এফ প্লাস এফ সাইন থিটা প্লাস এন ইকুয়ালস টু হবে এম জি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি, ডাইরেক্ট করে দিচ্ছি, তো না হলে একটা লাইন আমি এখানে, এই যে এফ প্লাস সাইন থিটা এটা ইকুয়ালস টু এম জি, কারণ ডাউনওয়ার্ড ডিরেকশনে এম জি, তাহলে এন হয়ে যাবে এম জি মাইনাস এম সাইন থিটা, এম জি মাইনাস এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি ঘর্ষণ বলটা প্লাস আছে, আর এটার ক্ষেত্রে ঘর্ষণ বলটা মাইনাস হচ্ছে, কারণ এখানে নর্মাল রিয়াকশন। তো বেসিক্যালি যখন ঠেলা হচ্ছে তখন নর্মাল রিয়াকশনটা কি পেলাম, এমজি প্লাস এফ সাইন থিটা, নর্মাল রিয়াকশনটা বেশি, নর্মাল রিয়াকশন বেশি মানে ঘর্ষণ বল বেশি, কিন্তু যখন টানা হচ্ছে তখন এন এর ভ্যালু কি পেলাম এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এখানে কি ঘর্ষণ বলটা, এন এর ভ্যালু যেহেতু কম, মাইনাস যেহেতু তার মানে কম, তার মানে ঘর্ষণ বলটা কম, তাহলে যখন টানা হচ্ছে তখন ঘর্ষণ বলটা কম, তো ওই জন্যই পুলিং ইজ ইজিয়ার দ্যান পুশিং। একটা ঢাল আছে যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, একটা প্যারালিক দেখেই বোঝা যাচ্ছে কি হবে, অবশ্যই এটা পড়ে যাবে নিচের দিকে, এরকম ভাবে থাকে কখনো পড়ে যাবে। তো সেই জন্য যদি আমি বাঁ দিক থেকে একটা বল প্রয়োগ করি তাহলে এটা চলতে শুরু করবে, দুজনেই চলতে শুরু করবে। তো এরকম যদি একটা ব্যাপার ঘটে, মানে সাপোজ ধরো তুমি যদি স্মল এম এর জায়গায় থাকতে, আটকে আছে একটা দেওয়ালে, একটা কোনো ব্লক আছে তার দেওয়ালে আটকে আছে এরকম ভাবে, তো থাকতে তো পারবে না, পড়ে যাবে অবশ্যই। কিন্তু এখন যদি একটা বাঁ দিক থেকে বল প্রয়োগ করা হয় তখন কিন্তু থাকতে পারবে, তখন কিন্তু পড়ে যাবে না। তো তখন এক্ষেত্রে কি হয়, কেন পড়বে না সেটাই এবার বুঝবো। তো এই স্মল এম এর উপর কি কি বল কাজ করছে, কেন সে পড়ে যাবে, খুব সহজ উত্তর, যে তার ওজনের জন্য সে নিচের দিকে পড়ে যাওয়ার কথা জেনারেলি। তো তার ওজনের জন্য সে নিচের দিকে পড়ে যাওয়ার কথা, ওজনটা কত এমজি, তো এটা নিচের দিকে চলে আসার কথা। কিন্তু যখন একটা বল প্রয়োগ করা হবে, তার মানে যখন বাম দিক থেকে ডান দিকে যখন তার মানে যখন বাম দিক থেকে ডান দিকে একটা মোশন তৈরি হবে ক্যাপিটাল এম এর, তখন এটা এর সাথে লেগে থাকবে, তখন পড়বে না। কেন পড়বে না, তখন এই সারফেসটাতে একটা ফ্রিকশন বল কাজ করবে। সেই ভ্যালুটা কি হয়ে যাবে, ফ্রিকশনের ভ্যালু আমরা পড়ে এসেছি, জেনারেলি হয় মিউ ইন্টু এন। নর্মাল রিয়াকশন যে অলওয়েজ এমজি হবে তার কোনো মানে নেই, কারণ এটা ডিপেন্ড করছে সারফেস, কন্ট্যাক্ট সারফেসটা কেমন ভাবে আছে। যদি ভার্টিক্যাল থাকে, এখানে যেমন ভার্টিক্যাল কন্ট্যাক্ট সারফেস, তাহলে কিন্তু সেক্ষেত্রে এমজি এন ইকুয়ালস টু এমজি হয় না। তো এটা হবেটা কি তাহলে, যেটা হবে এটার উপর একটা নর্মাল রিয়াকশন কাজ করবে, এদিকে একটা নর্মাল রিয়াকশন একটা কাজ করছে, সেই নর্মাল রিয়াকশনটা জন্য, যেহেতু এই ডাইরেকশনে একটা নর্মাল রিয়াকশন আছে, সেইটার জন্য একটা ফ্রিকশন উপর দিকে কাজ করবে, আর সেই ভ্যালুটাই হয়ে যাবে মিউ এন। এই ফ্রিকশনটাই এটাকে ধরে রাখবে। এখন যেটা বের করতে হবে, তাহলে নর্মাল রিয়াকশনের ভ্যালুটা কি করে বের করবো, নর্মাল ফ্রি বডি ডায়াগ্রাম করে ফোর্সে কম্পোনেন্টে ভেঙে এসব করে ক্যালকুলেশন করা যেতে পারে, কিন্তু আমরা করবো না, আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করবো, যেটা আমি অলরেডি শিখিয়ে এসেছি আগের চ্যাপ্টারে। দুটো পাশাপাশি বস্তু থাকলে এই বস্তুর উপর নর্মাল রিয়াকশন কি হয় আগের চ্যাপ্টারে দেখে নেবে, যারা মনে নেই বা পড়োনি আগের চ্যাপ্টারটা, তারা একটু কষ্ট করে গিয়ে আগের চ্যাপ্টারে এই কনসেপ্টটা দেখে নিও, যে তার নর্মাল রিয়াকশন হয় বলেছিলাম, যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই হয়নি সেই দিকে যে মাসটা আছে, মানে স্মল এম ইন্টু ফোর্স বাই টোটাল মাস। এর আগের চ্যাপ্টারে পড়িয়েছি নর্মাল রিয়াকশন হয় যখন দুটো পাশাপাশি বস্তু থাকে। তাহলে এইটা হচ্ছে নর্মাল রিয়াকশন। তাহলে এখানে ইকুয়েশন বলছে বস্তুটি স্থির থাকতে গেলে ফ্রিকশনাল ফোর্স মানে মিউ ইন্টু এন ইকুয়ালস টু হতে হবে ওজনের সমান এমজি এর সমান। এখন এন এর ভ্যালুটা হচ্ছে এটা, তাহলে এখান থেকে কি চেয়েছে, আচ্ছা এফ এর ভ্যালুটাই জানতে চেয়েছে। তো এন এর ভ্যালুটা যদি আমি পুট করি, এম এম কেটে যাচ্ছে, স্মল এম কেটে যাবে, তাহলে এফ এর ভ্যালুটা কি পাচ্ছে এখান থেকে, এফ ইকুয়ালস টু অবভিয়াসলি এম প্লাস এমটা রাইট সাইডে চলে গেল, ইন্টু জি তো আছেই, ডিভাইডেড বাই মিউ। বোঝা গেছে কি, তো অপশন এম প্লাস এম ইন্টু ডি এরটা। বিরামকোণ বুঝতে গেলে যেটা বুঝতে হবে নততল। তো নততলে কি হয় জেনারেলি, ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। নততল, এটাকে আমি যদি নততল আঁকলাম, হ্যাঁ, নততলে যদি একটা বস্তু কি থাকতে পারে, এখানে একটা বস্তুকে আমি রেখেছি সাপোজ, বস্তু তো এইদিকে পড়ে যাওয়ার কথা, তাই না, বস্তুটা এইদিকে পড়ে যাওয়ার কথা। যখনই বস্তু এদিকে নামতে চাইবে তখনই তার উল্টো দিকে একটা ফ্রিকশন কাজ করবে, তাই না। এবার যদি এই দুটো বল ইকুয়াল হয়ে যায় তাহলে বস্তুটি স্থির থাকবে। এখন সেটা ডিপেন্ড করছে কার ওপর, ডিপেন্ড করছে থিটার ওপর। কেন, আমি যদি থিটাটা বাড়িয়ে দিই, আমি যদি এরকম টাইপের একটা নততল করি, তাহলে কি মনে হচ্ছে
বস্তুটি যদি এখন স্থির থাকতো তাহলে তখন আর কিন্তু স্থির থাকবে না, থিটাটা যদি বাড়িয়ে দিই তাহলে এখন পড়ে যাবে, বা থিটাটাকে যদি একদম কমিয়ে দিই তাহলে অবশ্যই খুব ভালোভাবেই থাকতে পারবে, পড়বে না। তার মানে থিটার উপর ডিপেন্ড করছে কখন বস্তুটি পড়তে শুরু করবে। তার মানে এটা কার উপর ডিপেন্ড করছে, বস্তুটি কখন পড়তে শুরু করবে। তাহলে এগুলো বস্তুটি এখানে ভালোভাবে দেখো, এবার থিটার উপর ডিপেন্ড করছে কখন পড়তে শুরু করবে। তাহলে এটা একটা নততল আমি ড্র করলাম, এখানে একটা বস্তু আছে, এবার দেখবো এর উপর কি কি বল কাজ করছে। একটা ব্লক আছে, অলওয়েজ এমজি ডাউনওয়ার্ড ডিরেকশনে হয় বলেছি, এমজি দুটো কম্পোনেন্ট এখানে নেব, এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে এদিকে একটা কম্পোনেন্ট আগের চ্যাপ্টারে পড়ে এসেছি কি হবে এমজি কস থিটা, কারণ এটা তখন হয়ে যাবে থিটা, তাই। আর এদিকে একটা কম্পোনেন্ট যেটা হবে কি এমজি সাইন থিটা, যেটা যে কারণে বস্তুটি নিচের দিকে নামছে, যে বলের যে কম্পোনেন্টের কারণে নিচের দিকে নামছে, বা ওজনের যে কম্পোনেন্টের জন্য নিচের দিকে নামছে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। যখন এদিকে নামতে চাইবে তখনই উল্টো দিকে একটা ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করবে, যার ভ্যালু অলওয়েজ হয় কি মিউ এন, আর এখানে এনটা কি এদিকে হচ্ছে নর্মাল রিঅ্যাকশন এন। ঠিক আছে, এই তো ব্যাপার। এখন যদি বস্তুটার থিটার এমন একটা মান, যেই মানটার জন্য বস্তুটা ঠিক নততলের সেই ক্ষুদ্রতম কোণ যেখানে বস্তুটা ঠিক নিচে নামতে শুরু করে, মানে ম্যাক্সিমাম থিটা এতটা পর্যন্ত বস্তুটা নিচে নামছিল না, ঠিক এটা হয়ে গেলেই বস্তুটা নিচে নামতে শুরু করবে। তো সেক্ষেত্রে বলতে পারি ম্যাক্সিমাম এই থিটার লিমিট মানে তখনই থাকবে ততক্ষণ পর্যন্ত এমজি সাইন থিটা ইকুয়ালস টু মিউ এন, এটা আমরা বলতে পারবো। তাহলে আমরা কি বলতে পারবো, এমজি সাইন থিটা ইকুয়ালস টু হবে মিউ এন। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি ইকুয়াল করি তাহলে কি পাচ্ছি, এন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এমজি কস থিটা। তার মানে এখান থেকে কি পাচ্ছি, এমজি সাইন থিটা ইকুয়ালস টু মিউ এমজি কস থিটা। সাইন থিটা বাই কস থিটা যদি ট্যান থিটা করা হয়, এমজি এমজি কেটে যাচ্ছে, তাহলে সেটা পড়ে থাকছে ইকুয়ালস টু মিউ। তাহলে ট্যান থিটার সাথে মিউ এর সম্পর্কই হচ্ছে এটা, যে বস্তুটি এবং নততলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক যদি হয় মিউ, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু মিউ। এই কোণটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ বা বিরাম কোণ, যে কোণের যে মানের জন্য বস্তুটি ঠিক নিচে নামতে শুরু করছে। 3 কেজি ভরের একটি কণা 30 ডিগ্রি কোণে নততলের উপর স্থিত রয়েছে, ঠিক স্লিপ করার অবস্থায় রয়েছে। তার মানে কি, বিরাম কোণে নততল এবং কণার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত। এত সহজ কোশ্চেন, তো এগুলো করার কোনো মানি হয় না, ড্র করারও দরকার নেই। কোয়েশ্চেন দেখেই অ্যান্সার বলতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। 30 ডিগ্রি কোণ নততল, 3 কেজি ভর, এসব ভরটা দেখে কোনো লাভ নেই, লাগবেও না, কারণ বলেছে নততল কণার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যদি হয় মিউ, তাহলে আমরা এক্ষুনি পড়ে এলাম মিউ ইকুয়ালস টু হয়ে যায় ট্যান থিটা। আর এখানে থিটার মানটাই বলে দিয়েছে, কারণ কি বলেছে, ঠিক স্লিপ করার অবস্থায় রয়েছে, এই যে বলা আছে না, জাস্ট অ্যাবাউট টু স্লিপ। তার মানে এটাই হচ্ছে বিরাম কোণ। তো ট্যান থিটা মানে ক্ষেত্রে হয়ে যাবে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত হয়, 1/√3। কিন্তু এখানে তো অ্যান্সার তো এরকম নেই অপশন, ক্যালকুলেটার তো থাকবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, ক্যালকুলেশনটা যতটা সম্ভব মুখে মুখে এবং যতটা শর্টে করা যায়, যত তাড়াতাড়ি করা যায় সেটা দেখতে। 1/√3 মানে কি হয়, √3 মানে নিয়ারলি ইকুয়ালস টু আমি বলতে পারি 1/1.7 সামথিং এরকম একটা কিছু থাকে। তো মানে 10/17, 10/17, 17 17 ঘরের নামটা 5 17 6 17 102, মানে নিয়ারলি ইকুয়ালস টু 0.6, নিয়ারলি ইকুয়ালস টু 0.6 মানে 0.5859, এই যে বি এরটা হবে অ্যান্সার। একটা ইনক্লাইন প্লেনে একটা ব্লক রাখা হয়েছে, জাস্ট বিগিনস টু স্লাইড ইফ দ্য ইনক্লাইনেশন 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হলে এ ব্লকটা, 30 ডিগ্রি মানে মোটামুটি এরকম হবে অ্যাঙ্গেলটা। তো 30 ডিগ্রি হলে জাস্ট মানে এক্ষেত্রে বিরাম কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আবার হচ্ছে দ্য ব্লক ইজ রিপ্লেস বাই আনাদার ব্লক বি। এখন যদি অন্য একটা ব্লক বি কে রাখি তখন হচ্ছে ইনক্লাইনেশন, আচ্ছা বিরাম কোণটা তখন একটু বেড়ে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোণটা একটু বাড়িয়ে দিলাম, এখন হয়ে গেছে 40 ডিগ্রি। কি জানতে চেয়েছে, কার ভর বেশি বা কম, এসব হতে পারে। আচ্ছা, তো বিরাম কোণের সাথে কি ভরের কি সম্পর্ক আছে? বিরাম কোণ ট্যান থিটা মানে সেটা ডিপেন্ড করে অনলি মিউ এর ওপর, ভরের ওপর কি এটা ডিপেন্ড করে? ডিপেন্ড তো করছে না। তাহলে এটাকে কি বলবো, ভরের ওপর মানে যা খুশি ভর হতে পারে, আমি জানি না, তাই না? এও বেশি হতে পারে, বিও বেশি হতে পারে, ইকুয়ালও হতে পারে, তো ওপরে সবকটি সম্ভব, কারণ এটা ভরের উপর ডিপেন্ড করে না। তো ইনক্লাইন প্লেনে কি হয় ব্যাপারটা, ইনক্লাইন প্লেনে যে ফ্রিকশনের ব্যাপারটা পড়লাম, কি পড়লাম আরেকবার বলে দিচ্ছি আমি। ইনক্লাইন প্লেনে এটা যদি হয় থিটা, এদিকে হচ্ছে এমজি সাইন থিটা, এমজি কস থিটা, নর্মাল রিয়াকশন। এখন বস্তুটি যদি স্থির থাকে তাহলে এদিকে হচ্ছে অবশ্যই ফ্রিকশন। বস্তুটি যদি এদিকে নামতে শুরু করে দেয় তাহলে ত্বরণ যদি হয় এ, তো সেক্ষেত্রে বস্তু ত্বরণ যদি হয় এম এ, তাহলে মোট লব্ধি বল হবে এম এ, সেটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, এমজি সাইন থিটা, আপার ডিরেকশনে ফ্রিকশন, ফ্রিকশন মানে মিউ ইন্টু এন, আবার এন মানে হচ্ছে কস থিটা। এ তাহলে ত্বরণের ভ্যালুটা কি হবে, এ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এম এম কেটে যাচ্ছে, জি কমন চলে যাচ্ছে, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা হচ্ছে ত্বরণের ভ্যালু। এখন যদি উপরের দিকে একটা বল দিয়ে টানা হয়,
উপর দিকে যদি একটা এফ বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে বস্তুটি উপর দিকে উঠতে চাইবে, তখন নিচের দিকে একটা ফ্রিকশন কাজ করবে। আর বাকি কম্পোনেন্ট তো সেম থাকবে। কম্পোনেন্ট একটু টাফ লাগতে পারে, কারণ অনেক কিছু করতে হবে ক্যালকুলেশন। দেখা যাক, নিচের চিত্রে টেবিল এবং ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2। তাহলে এই যে ব্লকটা আর এই টেবিলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে কত, 0.2। ঘর্ষণ গুণাঙ্কের একক নেই কেন? ঘর্ষণ গুণাঙ্ক মানে কি? এফ ইকাস টু মিউ এন। তো মিউ মানে হচ্ছে এফ বাই এন, এফ ও বল এন ও বল, দুটো বলের অনুপাত, সেম রাশির অনুপাত হলে তার কোনো একক থাকে না। ডান দিকের এবং বাম দিকের ঘড়ি, আচ্ছা এখানে কিন্তু কি বলেছে, ডান দিক বাম দিক মানে T1/T2 করতে হবে। T1/T2 কি করে বের করব? তার জন্য শর্ট ট্রিক অ্যাপ্লাই করে আগে ত্বরণটা বের করব। ক্যালকুলেশন করেও করা যায়, কিন্তু আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব। নেট এফেক্টিভ ফোর্স, নেট এফেক্টিভ ফোর্সের ক্ষেত্রে কি হবে? তো mg মাইনাস mg মানে 15 মাইনাস 5 m2 মাইনাস m1 ইন্টু জি, এটা পড়িয়েছিলাম। নেট এফেক্টিভ ফোর্স হয় বা পুলিং ফোর্স যেটাকে বলেছিলাম, ইন্টু জি, জি এর ভ্যালু ধরে নিচ্ছি 10। এটা হচ্ছে নেট এফেক্টিভ ফোর্স। কিন্তু এটাই কি, ঘর্ষণও তো আছে। ঘর্ষণ কিন্তু এখানে বলবো যেটা নেট বাধা বল যেটা, তাই এটা থেকে মাইনাস করতে হবে, তবেই নেট পুলিং ফোর্স পাওয়া যাবে। ঘর্ষণ বলের মানটা কত? মিউ mg 0.2 ইন্টু 5, 0.2 ইন্টু 5 ইন্টু জি। এইটা হয়ে যাবে এক্ষেত্রে নেট এফেক্টিভ ফোর্স বা নেট পুলিং ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস। টোটাল মাস কত আছে? 5 5 10 15 25। তাহলে এখান থেকে ত্বরণটা কি পাচ্ছি? 10 ইন্টু 10 100, 90, 90/25। 18/5, 18/5 মানে হয়ে যায় 3.6। তো এটা হচ্ছে ত্বরণ। এখন এই 15 কেজির ওপর দেখি কি কি বল কাজ করবে ডাউনওয়ার্ড ডিরেকশনে। এটা ধরে নিচ্ছি নামছে নিচের দিকে। তো এক্ষেত্রে ডাউনওয়ার্ড ডিরেকশনে হচ্ছে mg, আপওয়ার্ড ডিরেকশনে হবে অবশ্যই কি T2। তাহলে এখানে আমি যদি লিখে দিই ইকুয়েশনটা, এটা ইকুয়ালস টু এম এ, তাহলে m2, বা এখানে তো m2ই বললাম, যেহেতু T2 তাই এটাকে m2ই বলছি। তো m2 ইন্টু a ইকুয়ালস টু হয়ে যাবে, তাহলে এখানেও লিখতে হবে m2, m2g মাইনাস T2। এটা একটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে এখান থেকে। এখান থেকে T2 এর ভ্যালুটা বের করবো। সিমিলারলি এখান থেকে কি পাবো, এটা তো উপরের দিকে উঠছে, তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে কি, আপওয়ার্ড ডিরেকশন এখানে T1 আর ডাউনওয়ার্ড ডিরেকশনে হচ্ছে কি m2, সরি m1g। তাহলে এক্ষেত্রে হবে T1 মাইনাস m1g ইকুয়ালস টু m1a, যেখানে এর ভ্যালু তো অলরেডি ক্যালকুলেট করা আছে। ঠিক আছে, তো এই দুটো ইকুয়েশন থেকে সলভ করে ইজিলি T1 আর T2 এর ভ্যালুটা পাওয়া যেতে পারে। কিভাবে? তো এখান থেকে বুঝতে পারছি T2 এর ভ্যালু কি হবে, m2g মাইনাস m2a। তো এখান থেকেই করে দিচ্ছি T2 ইকুয়ালস টু m2 কমন চলে যাবে, g মাইনাস a। সিমিলারলি এখান থেকে T1 কি পাচ্ছি, m1 কমন যাচ্ছে, g প্লাস a। তাহলে T1/T2 যেটা জানতে চেয়েছে ডান দিকের সাথে বাম দিক মানে T1/T2। তো T1/T2 ইকুয়ালস টু m2, সরি T1/T2, তো m1 g প্লাস a বাই m2 g মাইনাস a। এখন ভ্যালুগুলো যদি পুট করা যায়, m1 এর ভ্যালু 5, m2 এর ভ্যালু 10 মানে হাফ, m1/m2 হয়ে যাচ্ছে হাফ, g প্লাস a, তো g প্লাস a মানে 13.6 আর g মাইনাস a মানে হচ্ছে 6.4। 4 দিয়ে যদি কাটা হয়, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে। m1 এর ভ্যালু ছিল 5 আর m2 এর ভ্যালু হচ্ছে কত, 15। তো 5/15 1/3 হবে, এটা ভুল হয়েছে, এটা হবে 1/3। 34/16, এটা ঠিক আছে, যাই হোক এটা 1/3 হয়ে যাচ্ছিল। তো এবার 34 2 দিয়ে কাটলে 17, এটা হবে 8, 3 ইন্টু 8 24। তো আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে 70/24, এটা হচ্ছে অ্যান্সার। একটা পোকা 1 মিটার ব্যাসার্ধের একটা অর্ধগোলক আকৃতির খাদ, আচ্ছা এটির উপরে উঠতে থাকে, কিন্তু একসময় স্লিপ করতে শুরু করে। যখন এটি নিচ থেকে এই উচ্চতায় পৌঁছায়, যদি পোকা পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.7 পায়। তো এইটার ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এরকম টাইপের একটা অর্ধগোলক আছে।
এটা হচ্ছে সাপোজ সেন্টার। একটা পোকা 1 মিটার ব্যাসার্ধের অর্ধগোলক আকৃতির তলায় রয়েছে, এবার এটা উঠতে শুরু করছে এরকম ভাবে। তো এখানে বলেছে একটা ম্যাক্সিমাম হাইট যাওয়ার পর, মানে ধরে নিচ্ছে এই হাইটটা, এরকম একটা হাইটে, তারপর আর যেতে পারছে না, মানে উপরে উঠতে পারছে না, স্লিপ কেটে পড়ে যাচ্ছে, এটাই বলতে চাইছে। তো এই হাইটটা কতটা উচ্চতায় পৌঁছাবে। তো তার মানে এটা ধরে নিচ্ছি ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর, তাহলে এটাও হবে কি ব্যাসার্ধ, এই ভ্যালুটা হয়ে যাচ্ছে কি আর। কি হাইট জানতে চেয়েছে, নিচ থেকে এই উচ্চতায় পৌঁছায়, তার মানে এই হাইটটা জানতে চেয়েছে বেসিক্যালি, এই হাইটটা, নিচে থেকে হাইটটা কত, এই হাইটটা জানতে চেয়েছে, মানে এই হাইটটা, নিচে থেকে এই হাইটটা মোটামুটি এরকম একটা জায়গায় আছে। ঠিক আছে, এটাকে যদি আমি অ্যাড করি তাহলে এই যে হাইটটা পাচ্ছি, এই হাইটটাই জানতে হবে কতটা হাইটে রয়েছে, কতটা হাইটের পর থেকে সে যেতে পারছেন। তাহলে পোকাটার ওপর কি কি ফোর্স অ্যাক্ট করছে, এখন এটার উপর কি কি ফোর্স রয়েছে সেটা দেখতে হবে। অবশ্যই ডাউনওয়ার্ড ডিরেকশনে রয়েছে mg, আমি ধরে নিচ্ছি অ্যাঙ্গেল করে আছে, ম্যাক্সিমাম হাইটটা যেটা পৌঁছাতে পারছে সেটা হচ্ছে থিটা, ভার্টিক্যালের সাথে। তো এখন তাহলে এই দিকে তার একটা কম্পোনেন্ট হবে, যেটাকে আমরা বলবো কি mg cos থিটা। কেন cos থিটা, কারণ এটাও থিটা। আর একটা এই দিকে একটা কম্পোনেন্ট হবে যেটাকে আমরা বলবো mg sin থিটা। ঠিক আছে, আর কি কোনো কিছু এখানে ফোর্স অ্যাক্ট করছে এমজি কস থিটা। আচ্ছা, এবার এই দিকে এমজি সাইন থিটার জন্য একটা বল কাজ করছে বলে সে পড়ে যাচ্ছে, কিন্তু এটাকে ধরে রাখছে কে উপর দিকে, একটা ফ্রিকশন। তাহলে এখানেই ফ্রিকশনটা ম্যাক্সিমাম পর্যন্ত কাজ করছে, তারপর ফ্রিকশন কাজ করছে না, তাহলে ওই ভ্যালুটাই জানতে চেয়েছে। তো এখানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু এমজি সাইন থিটা, এরপর থেকে ফ্রিকশন ফোর্সটা কমে যাচ্ছে, এমজি সাইন থিটা বেড়ে যাচ্ছে, সেই জন্য পড়ে যাচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে ফ্রিকশন। এফ, এফ মানে হয় আবার কি নর্মাল রিয়াকশন, তাহলে এদিকে একটা নর্মাল রিয়াকশন রয়েছে যেটা হচ্ছে এমজি কস থিটার সাথে ইকুয়াল, তাহলে মিউ ইন্টু এন, এফ মানে মিউর ভ্যালু নিশ্চয়ই কোশ্চেনে দেওয়া আছে 0.75। তো এটাকে যদি আমি এবার ইকুয়েশনগুলো লিখি, কি পেলাম, অবশ্যই এন ইকুয়ালস টু এমজি কস থিটা, এটা অ্যাকচুয়ালি নততলের মতোই ব্যাপারটা কিছুটা, আর এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটা। তাহলে এমজি সাইন থিটা বা এমজি কস থিটা যদি করি, মানে ট্যান থিটা ইকুয়ালস টু হবে এফ বাই এন, আবার এফ বাই এন মানে জানি কি মিউ, সেই ভ্যালুটাই তো দেওয়া আছে 0.75। তো এই ভ্যালুটাই হচ্ছে কি 0.75। এখন জানতে চাইছি এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালুটা আমরা একটু জিওমেট্রি অ্যাপ্লাই করে ক্যালকুলেট করবো। পুরোটা হচ্ছে রেডিয়াস আর, তার মধ্যে এইটুকু পোর্শন কত হবে, মানে আমি যদি এখানে দেখাই এরকম একটা, সরি এরকম একটা ট্রায়াঙ্গেল রয়েছে, তো এরকম একটা ট্রায়াঙ্গেল রয়েছে, তো এখানে এটা হচ্ছে থিটা, তাহলে এটা অবশ্যই হবে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে আর, তাহলে ভূমি বাই অতিভুজ কি হয় কস থিটা, তাহলে ভূমি মানে কি হবে অতিভুজ ইন্টু কস থিটা বা আর ইন্টু কস থিটা, তাহলে এই পোর্শনটার দৈর্ঘ্য হয়ে যাবে আর ইন্টু কস থিটা। পুরোটা হচ্ছে আবার কি ব্যাসার্ধ আর, রেডিয়াস, তাহলে এই এইচ এর ভ্যালু হয়ে যাবে, এখান থেকে কি বলতে পারি পুরো রেডিয়াসটা মাইনাস আর কস থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে এইচ এর ভ্যালু, এটাই জানতে চেয়েছে। কিন্তু আমি ট্যান থিটার ভ্যালু জানি, সেখান থেকে তাহলে কস থিটার ভ্যালুটা বের করবো, আর এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, তাহলেই আমি এইচ এর ভ্যালু পেয়ে যাবো। ট্যান থিটা থেকে কস থিটা বের করবো কি করে, সেক থিটা হয়ে ওরকম করে বের করা যেতে পারে, কিন্তু ক্যালকুলেশন বড় হবে, আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি শর্ট ট্রিক অ্যাপ্লাই করে করবো। কিভাবে 0.75 মানে কি 3/4, লম্ব বাই ভূমি যদি 3/4 হয়, এখনই বললাম কস থিটা মানে কি হয়ে যাবে ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ, অতিভুজ 3 আর 4 যদি হয় তো অতিভুজ হয় 5। ঠিক আছে, তো কস থিটা হয়ে যাবে 4/5। তাহলে এইচ এর ভ্যালু এখান থেকে কি পাচ্ছি, আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আর ইন্টু 1 মাইনাস কস থিটা, আর এর ভ্যালু যেহেতু 1, তো শুধু অ্যান্সার হবে 1 মাইনাস 4/5 মানে 1/5, 1/5 মানে 0.2, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার পড়ছি ওয়ার্ক এনার্জি পাওয়ার, একটু তাড়াতাড়ি এবার থিওরি পার্টটা পড়তে হবে, হাতে সময় তো খুবই কম, সিলেবাস হিউজ সিলেবাস। কার্যক্ষমতা শক্তি, কার্য জিনিসটা কি, ওয়ার্ক ইজ ডান হোয়েন ফোর্স কজেস ডিসপ্লেসমেন্ট ইন ইটস ডিরেকশন। এখানে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু ইন ইটস ডিরেকশন আমি যখন পড়িয়েছিলাম ডট প্রোডাক্ট, তখন আমি বলেছিলাম যে একটা এ আর বি যদি দুটো ভেক্টর হয়, তো তাদের মধ্যে আমি মাল্টিপ্লিকেশন তখনই করতে পারবো, গুণ তখনই করতে পারবো, স্কেলারের মতো গুণ তখনই করতে পারবো, মানে 5 × 6 = 30 তখনই হবে দুটো ভেক্টরের ক্ষেত্রে হবে যখন দুটো ভেক্টর ডাইরেকশনে। সেই জন্য তো এ ভেক্টরের এদিকে একটা কম্পোনেন্ট নিয়ে এ কস থিটা করেছিলাম, তারপর সেটার সাথে মাল্টিপ্লাই করেছিলাম বি এর, কিন্তু এক্ষেত্রেও সেম জিনিসটা, এক্ষেত্রেও হচ্ছে ডট প্রোডাক্টই আছে। তো তার মানে ব্যাপারটা এরকমভাবে বুঝবো যে, মানে ডেফিনেশন অফ ওয়ার্ক ডান সেটা এইভাবেই বলবো, ওয়ার্ক ইজ ডান হোয়েন ফোর্স কজেস ডিসপ্লেসমেন্ট ইন ইটস ডিরেকশন। তার মানেটা হচ্ছে যে যখন আমরা যদি একটা বল প্রয়োগ করি কোনো একটা অবজেক্টের ওপর, আর বস্তুর সরণ যদি বলের অভিমুখে হয়, তখন এই দুটো গুণফলকে বলতে পারবো কি কার্য, বল ইন্টু সরণ। আদারওয়াইজ যদি আলাদা ডাইরেকশনে হয়, একটা বল প্রয়োগ করলাম এদিকে, বস্তুটার সরণ হলো এদিকে, তো এটা হচ্ছে এস, এটা হচ্ছে, তখন কি বলবো ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট এস। মাল্টিপ্লিকেশন আমরা জানি দুরকম ভাবে করা যেতে পারে, এফ, আচ্ছা দেখো প্রথম হচ্ছে ফোর্স হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, এস হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন দুরকম ভাবে করা যেতে পারে, আইদার ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। কিন্তু এই যে রেজাল্ট যেটা পাচ্ছি সেটা কি জানি ওয়ার্ক ডান আমরা খুব ভালোভাবে জানি স্কেলার, এটা ভেক্টর না, তাহলে এটা কি হবে ডট প্রোডাক্টই করতে হবে, সেই জন্য ডট প্রোডাক্ট। ওই জন্য ফর্মুলা হচ্ছে কি এফ এস কস থিটা। ওয়ার্ক ডানের ইউনিট কি হয় জুল, ওয়ার্ক ডান বাই 1 নিউটন ফোর্স, তাহলে 1 জুল মানে কি হবে 1 নিউটন
ওয়ার্ক ডান মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে নিউটন ইন্টু মিটার, এটাকেই বলছি জুল। আর সিজিএস হচ্ছে আর্ক, সিজিএস এ বলা হয় আর্ক। তো সিজিএস এর সাথে রিলেশন কি, নিউটন মানে কি 10⁵ ডাইন, মিটার মানে কি 10 স্কোয়ার সেন্টিমিটার, তো এটাকে বলা হয় আর্ক। সিজিএস ইউনিট মানে 10⁷ আর্ক, 1 জুল মানে হচ্ছে 10⁷ আর্ক। পজিটিভ নেগেটিভ জিরো ওয়ার্ক ডান কীভাবে বুঝবো? তো ওয়ার্ক ডানের ফর্মুলা তার জন্য জানতে হবে এফ ডট এস বা এফ এস কস থিটা। শুধু এরকমভাবে লেখাটা ঠিক না, ভেক্টর দিতে হবে, ঠিক আছে? এখন এফ এস কস থিটা যে পাচ্ছি, কি করে বুঝবো জিরো ওয়ার্ক? আগে পজিটিভ নেগেটিভ ওয়ার্ক ডানের কথা বলি, তারপর জিরো বলছি। তো ওয়ার্ক সেট টু বি পজিটিভ, ওয়ার্ক ডান সেট টু বি পজিটিভ। কখন হবে পজিটিভ? যখন ওয়ার্ক ডানটা পজিটিভ হচ্ছে, মানে কি কস থিটা যখন কি হবে, কস থিটা পজিটিভ কার জন্য হয়? 0 to 90 ডিগ্রির জন্য। 90 বেশি হলে তখন কস থিটা নেগেটিভ হয়ে যায়। তার মানে 0 to 90 ডিগ্রির জন্য যখন হবে, মানে এক্সাম্পল হচ্ছে এখান থেকে যদি আমি একটা বলকে ছাড়ি, তাহলে সরণ কোন দিকে হবে? নিচের দিকে পড়ছে বলটা। সরণ হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, এসের ডিরেকশন ডাউনওয়ার্ড, ফোর্স কে টানছে গ্র্যাভিটি, সেটাও ডাউনওয়ার্ড। তাহলে দুটো যখন সেম ডাইরেকশনে হচ্ছে তখন সেক্ষেত্রে বলতে পারবো কি ওয়ার্ক ডান হচ্ছে পজিটিভ। তার মানে এখানে ওয়ার্ক ডান কে করছে? গ্র্যাভিটি করছে। তো ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স তখন হবে পজিটিভ। নেগেটিভ কখন তাহলে? তাহলে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স, তাহলে ওয়ার্ক হবে নেগেটিভ যখন, তাহলে এটা কি বললাম, থিটাটা যখন 0 to 90, আর থিটা যখন 90 থেকে গ্রেটার দেন বা 180 থেকে কম, ইকুয়ালও হতে পারে, এগুলো ইকুয়ালও হতে পারে, ঠিক আছে? তো তখন হবে ওয়ার্ক ডান হচ্ছে নেগেটিভ। কীরকম এক্সাম্পল কি? যখন একটা বলকে আমরা উপর দিকে ছুটছি তখন কি হচ্ছে? তখন ডিসপ্লেসমেন্ট আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড ডিরেকশনে, ফোর্স, তখন এটাকে বলবো ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক ডান নেগেটিভ, ঠিক আছে? জিরো কখন? ওয়ার্ক ডান জিরো কখন হবে তাহলে? ওয়ার্ক ডান যখন জিরো হবে যখন ডিসপ্লেসমেন্ট জিরো বা থিটাটা জিরো, মানে থিটা যখন 90, জিরো না কস থিটা জিরো মানে থিটা যখন 90, তো সেক্ষেত্রে হবে ওয়ার্ক ডান জিরো। বা যখন ডিসপ্লেসমেন্ট জিরো, মানে সাপোজ ধরো তুমি একটা দেওয়ালকে ঠেলছো, সারাদিন ধরে ঠেলবে দেওয়ালকে, ঠেলতেই থাক, তো তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান কি হচ্ছে? এক্ষেত্রে কি ওয়ার্ক ডান জিরো, কেন? ডিসপ্লেসমেন্ট জিরো। তুমি হয়তো বলবে আমি অনেক কিছু কাজ করলাম, বাট কোনো কাজই করনি। বা একটা গার্ড রয়েছে, ধরো সে বসে, দারোয়ান থাকে না, তো একটা দারোয়ান হয়তো কোথাও একটা, ধরো সাপোজ কোনো একটা ইনস্টিটিউশনে কোনো একটা দারোয়ান বা গার্ড গার্ড দিচ্ছে দাঁড়িয়ে গেটের সামনে, গেট কিপার যেটা হয় আর কি, একটা দারোয়ান গার্ড দিচ্ছে। তো এক্ষেত্রে সে ধরো সারাদিন ধরে বা সারা মাস ধরে শুধু দাঁড়িয়ে থাকলো, দিয়ে গার্ড দিয়ে গেল, তার যেটা কাজ দিয়ে যখন স্যালারি চাইতে গেল তখন ধরো বললো, এবার স্যালারি চাইছে, তখন যদি যে মালিক সে যদি বলে না তুমি তো কোনো কাজই করোনি কারণ তোমার তো ডিসপ্লেসমেন্ট জিরো, তাই না? মানে ফিজিক্সের ভাষায় আমরা যেটাকে ওয়ার্ক ডান বা কাজ বলছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাস্তব অভিজ্ঞতা বা ডেলি লাইফে আমরা যেগুলো দেখে থাকি সেটার সাথে ম্যাচ করবে না। এখানে এখানে ওয়ার্ক ডান মানে ডিসপ্লেসমেন্ট জিরো হলেও ওয়ার্ক ডান। আবার থিটা যদি হয় 90 ডিগ্রি, এটা আবার অনেক এক্সাম্পল আছে। যেমন ধরো একটা কুলি একটা মাথায় ব্যাক নিয়ে হাঁটতে থাকছে, তো সেক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হয়ে যাবে এদিকে, কিন্তু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাহলে ফোর্স ভার্সেস ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো এক্ষেত্রে হয়ে যাবে ওয়ার্ক ডান জিরো। তো যে কোনো যখনই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডাইরেকশন 90 ডিগ্রি হচ্ছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, তখন সেক্ষেত্রে ওয়ার্ক ডান হয়ে যাবে জিরো। এরকম অনেক এক্সাম্পল রয়েছে, যখন একটা সার্কুলার পাথে কোনো কিছু পার্টিকেল মুভ করছে, সেক্ষেত্রে ওয়ার্ক ডান জিরো, কারণ তার ডাইরেকশন হচ্ছে ডিসপ্লেসমেন্টের অলওয়েজ ট্যানজেন্সিয়াল, আর সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন তার জন্য সেন্টিপিটাল ফোর্স, তো সেটা হচ্ছে অলওয়েজ সেন্টারের দিকে, যেটা হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, যে কারণে এক্ষেত্রে ওয়ার্ক ডান জিরো। মানে ইলেকট্রন যে ঘুরছে সেক্ষেত্রে ওয়ার্ক ডান জিরো নিউক্লিয়াসের চারিদিকে, বা যে সূর্যের চারিদিকে যে গ্রহরা ঘুরছে সেক্ষেত্রেও কিন্তু ওয়ার্ক ডান জিরো। এটাকে আমরা বলবো কার্যহীন বল। এবার একটা কোয়েশ্চেন দেখা, তো কোয়েশ্চেনটা হচ্ছে কি, বডি ইজ ডিসপ্লেসড ফ্রম এ টু বি, এ টু বি হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট আর ফোর্স তার জন্য দেওয়া আছে, তো ওয়ার্ক ডান জানতে চেয়েছে। তাহলে ওয়ার্ক ডান মানে কি, আগে আমাকে ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে কি হয়েছে, তো এক্ষেত্রে এস ডিসপ্লেসমেন্ট কি, তো তার যে ভ্যালুটা হবে এ থেকে বি ভেক্টরের দিকে, তার মানে ডিসপ্লেসমেন্টটা এখানে হয়ে যাবে 7 - 3 আই ক্যাপ প্লাস 1 মাইনাস অফ -2 মানে +2 জে ক্যাপ প্লাস 9 - 5 কে ক্যাপ। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। 7 - 3 মানে 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, আর ফোর্সের ভ্যালু তো দেওয়া আছে এখানে। তো তাহলে ওয়ার্ক ডান একদম ইজি, জাস্ট ডট প্রোডাক্ট করবো। ফোর্সের ভ্যালু কত? 4, 4 × 4 মানে 16, 3 × 3 মানে 9 মানে 25 হয়ে গেল, -8 মানে 17। ইউনিট কি হবে? জুল। একদমই সহজ কোশ্চেন, এত সহজ কোশ্চেন আসা উচিত না। Body of mass m starts moving from rest along x-axis such that velocity varies as v a root s. আচ্ছা, এখানে কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য অল ফোর্সেস ফার্স্ট 3 সেকেন্ডে। তো টাইমের একটা ব্যাপার রয়েছে, শর্ট ট্রিক অ্যাপ্লাই করবো। এটাকে নর্মাল প্রসেসে করতে গেলে অনেক দেরি হবে, আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করবো। v ইকুয়ালস টু দেওয়া আছে v ইকুয়ালস টু a ইন্টু রুট এস,
এখন আমরা কোনো কিছুই ক্যালকুলেট এখানে করবো না, কেন করবো না? আমি বলেছিলাম কাইনেমেটিক্স চ্যাপ্টারে যখন পড়িয়েছিলাম একদম লাস্টের দিকে আমি কিছু শর্ট ট্রিক বলেছিলাম, ওখানে একদম লাস্টে যে আমি শর্ট ট্রিকটা বলেছিলাম তখনই দেখবে বলেছিলাম, তোমরা একবার গিয়ে দেখে নাও যাদের মনে নেই পুরোনো ভিডিওটা, যে ভি ইকুয়ালস টু এ রুট এস, বা মানে ভি প্রপোর্শনাল টু রুট এস, বা ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস, বা ভি প্রপোর্শনাল টু টি, বা এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এরকম টাইপের যখন কোনো ফাংশন বা ইকুয়েশন থাকবে সেক্ষেত্রে আমরা কোনো কিছু ক্যালকুলেট করবো না, এগুলো হচ্ছে সমতরণের ইকুয়েশন। তার মানে এগুলোর ক্ষেত্রে আমরা যে তিনটে ইকুয়েশন শিখেছিলাম সেই তিনটে ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে ভ্যালু বের করে দেবো। তো এক্ষেত্রে আমরা যদি ভি স্কোয়ার করি এটাকে ইকুয়েশনটাকে, তাহলে কি পাচ্ছি? এ স্কোয়ার ইন্টু এস। আর আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি ছিল? ভি স্কোয়ার, এখানে কি বলেছে, বডি স্টার্ট ফ্রম রেস্ট মানে ইউ এর ভ্যালু 0, তাহলে অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2ax। এখানে এটা কি বলেছে? কনস্ট্যান্ট, আর এখানে এটা অ্যাক্সেলারেশন, তাহলে এটা নামটা আলাদা দিতে হবে, নাহলে দুটো গুলিয়ে ফেলবে। এখানে এ ড্যাশ দিলাম, অ্যাক্সেলারেশন মানে এ ড্যাশ সাপোজ করো। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো কি এ স্কোয়ারের জায়গায় আছে এ ড্যাশ, 2a ড্যাশ। তাহলে আমার ত্বরণের ভ্যালু কি হবে? এখান থেকে কি পাচ্ছি? ত্বরণ হয়ে যাবে এ স্কোয়ার বাই 2, কারণ 2a ড্যাশ মানে তো স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই 2 এটা হচ্ছে ত্বরণ। বোঝা গেছে? তাহলে ত্বরণ যখন পেয়ে গেছি, বস্তুর ভর বলে দিয়েছি এম, বলও পেয়ে গেছি, সরণও পেয়ে যাব। সরণ কি করে পাবো? এস ইকুয়ালস টু ইউটি, ইউ তো 0, তাহলে হাফ এ ড্যাশ টি স্কোয়ার, যেখান থেকে আমরা পাচ্ছি হাফ এ ড্যাশের ভ্যালু কত? এ স্কোয়ার বাই 2 টি স্কোয়ার। তো এইটা হচ্ছে সরণের ভ্যালু। এখন আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে, কি চেয়েছে জানো? ফার্স্ট 2 সেকেন্ডস আফটার দ্য স্টার্ট অফ মোশন ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান W ইকুয়ালস টু এফ ইন্টু এস, এফ মানে হচ্ছে এম ইন্টু এ ড্যাশ ইন্টু এস। এম এর ভ্যালু কোশ্চেন এমই বলেছে। আচ্ছা, এ ড্যাশের ভ্যালু কত পেয়েছিলাম? এ স্কোয়ার বাই 2, আর এস এর ভ্যালু এখনই কত পেলাম? এ স্কোয়ার টি স্কোয়ার বাই 4, এ স্কোয়ার টি স্কোয়ার বাই 4। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হয়ে যাবে এম এ টু দি পাওয়ার 4 টি স্কোয়ার বাই 8। এইটা হবে এম এ টু দি পাওয়ার 4 টি স্কোয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স। তো ভ্যারিয়েবল ফোর্স মানে কি? when force varies with position, পজিশনের রেসপেক্টে যদি ফোর্সটা ভ্যারি করে, এটা জেনারেলি আমরা লাইন ইন্টিগ্রাল দিয়ে করে থাকি, মানে একটা লাইন বরাবরই মুভ করে, এরকম ক্ষেত্রে হয়ে থাকে আর কি। এক্স ডিএক্স এটা কি বোঝাচ্ছে? ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। এমনি নর্মালি কি হয়? এফ ইন্টু এস, কিন্তু যখন ভ্যারি করছে ফোর্সটা উইথ পজিশন তখন আমরা এরকমভাবে বলবো ওয়ার্ক ডান। তো কয়েকটা এক্সাম্পল দেখলে বোঝা যায়, বুঝতে পারবে ঠিক মতো। আর হচ্ছে এটা হচ্ছে কি ফোর্স ডিসপ্লেসমেন্টের গ্রাফটা ওয়ার্ক। কেন গ্রাফটা? এই যে গ্রাফের এই ব্যাপারটা অনেক জায়গাতেই আমরা পাচ্ছি। একদম প্রথমে পড়িয়েছিলাম যে ওয়াই ভার্সেস এক্স এর যদি যে কোনো গ্রাফ যদি থাকে, ওয়াই আর এক্স, তাহলে সেটা যে কোনো টাইপেরই হোক না কেন, তার আন্ডারের যে এরিয়াটা, এটা অ্যাকচুয়ালি বোঝায় ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। তাহলে একবার আমি যদি ওয়াই এর জায়গায় এফ লিখি আর এক্স এর জায়গায় এক্সই থাকলো, তাহলে এটার আন্ডার এরিয়াটা কি বোঝাবে? এফ ডিএক্স, তাই না? আর এফ ডিএক্স মানি হচ্ছে আবার কি? ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান মানি হচ্ছে এটা। তাহলে এরিয়া আন্ডার দ্য ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ গিভস ওয়ার্ক ডান। এটা আরো ফার্স্ট চ্যাপ্টার থেকে অনেক জায়গায় পড়েছি না? যেমন ইন্টিগ্রেশন ভি ডিটি, ওখানে কি পেয়েছিলাম? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। বা ইন্টিগ্রেশন এ ডিটি মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি। তো এরকম আগের চ্যাপ্টারও একটা কি পড়লাম, ইম্পালস। ইম্পালস যখন পড়েছিলাম তখন এফডিটি, ইন্টিগ্রেশন এফডিটি, এরিয়া আন্ডার দ্য এফটি কার্ভ, আগের চ্যাপ্টারে নিউটনস লতে পড়লাম। আচ্ছা, এর পরেও পড়বে, অনেক জায়গাতেই এই কনসেপ্টটা লাগবে যে এরিয়া আন্ডার এনি কার্ভ। তো যেমন পিভি ডায়াগ্রাম থার্মোডাইনামিক্স যখন পড়বো, পিডিবি, ইন্টিগ্রেশন পিডিবি, সেখানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এটা থাকে, সেটারও এরিয়া ক্যালকুলেট করতে হতো বা করতে হবে, পরে দেখতে হবে। ঠিক আছে? তো এই কোশ্চেনটা কি হবে তাহলে? একটা ফোর্সের ভ্যালু দেওয়া আছে আর একটা লিমিট বলে দিয়েছে প্লাস এ থেকে 2a পর্যন্ত যাচ্ছে, তো সেক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে? সিম্পল, একদম বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করবো। এফ ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএক্স, এফ ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন কত থেকে কতটা? এ থেকে 2a। এফ এর ভ্যালু কত? মাইনাস কে বাই এক্স, তো মাইনাস কে বাই এক্স ডিএক্স, কে তো কনস্ট্যান্ট, তাহলে ডিএক্স বাই এক্স লগ এক্স, তাহলে মাইনাস কে লগ এক্স মানে হবে log 2a minus log a minus log a। log m minus log n এর ফর্মুলা হচ্ছে log m by n মানে log 2a by a মানে log 2, এটা হবে অ্যান্সার। ঠিক আছে? মাইনাস কেন হলো? কারণ পার্টিকেল ইজ ইন এক্স ডিরেকশন মাইনাস অফ সামথিং। ফোর্সের সাথে এক্স এর রিলেশনটাই হচ্ছে কি মাইনাস। যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার অপোজিটে মুভ করছে, আর আমরা বলেছি যেদিকে ফোর্স তার অপোজিটে যদি মুভ করে তাহলে অ্যান্সারটা অলওয়েজ মাইনাস হবে। সহজ কোশ্চেন। এটা একদমই 2 সেকেন্ডের মধ্যে করতে হবে। এই কোশ্চেনটা মানে পড়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার বলতে হবে, এটা একদমই টাইম নেওয়া যাবে না। ম্যাক্সিমাম 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে কোশ্চেনটা। কি করে করবো? একটা কণার উপর কাজ করে বল অবস্থান, আচ্ছা গ্রাফ দেওয়া আছে -2 থেকে 2 পর্যন্ত। এক্ষুনি বললাম যে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে গেলে এরকম গ্রাফ দেওয়া থাকলে তার আন্ডারে এরিয়াটা বোঝাচ্ছে। এরিয়াটা কত হবে? 6 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ট্রাইঙ্গেল আছে, তাহলে 6 হয়ে যাবে এটাও, আর এটা হবে কি -6। তাহলে টোটাল ওয়ার্ক ডান হবে 0। কত সেকেন্ড লাগবে? খুবই তাড়াতাড়ির মধ্যে করতে হবে। এবার পড়বো কনজারভেটিভ ফোর্স। ওয়ার্ক ডান ডিপেন্ডস অনলি অন ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন। কি করে? একটা এক্সাম্পল দেখা যাক। একটা এক্সাম্পল বলি কোথায়, এই যে এখানে যে কোয়েশ্চেনটা করালাম যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল,
এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ওয়ার্ক ডান কত হলো 17 জুল পেলাম। এবার এখানে কিন্তু কোশ্চেনে বলে দেয়নি যে এরকমভাবে গেছে নাকি নাকি এরকমভাবে গেছে নাকি এদিকে ঘুরে টুরে এসে তারপরে এসেছে, তো কি পাথে গেছে সেটা কিন্তু কোয়েশ্চেনে বলে দেওয়া নেই এখানে, তাই না? তবুও আমার যে পাথেই যাক না কেন অ্যান্সারটা আমি অলওয়েজ 17 জুলই পাবো। তো এই যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই করা হয়েছিল এটাকে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল। তো ওয়ার্ক ডান ডিপেন্ডস অনলি অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, নট অন পাথ। যেমন হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই সমস্ত ফোর্সই হচ্ছে, সেটা তো পাথের ওপর ডিপেন্ড করে না। এ থেকে বি পয়েন্টে যাবো সেটা আমি এরকমও যেতে পারি বা এরকমভাবেও যেতে পারি বা এদিকে ঘুরে টুরে এসেও যেতে পারি, যেমনভাবে খুশি যাই না কেন। ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করবে সেটা। আর নন কনজারভেটিভ মানে হচ্ছে এটা পাথের উপর ডিপেন্ড করবে, যেমন হচ্ছে ফ্রিকশন। তাহলে এটা হচ্ছে পাথের এ থেকে বিতে যাবো, এটা পাথের উপর ডিপেন্ড করবে, হয়তো এই পাথটাতে ফ্রিকশন কম, এই পাথে ফ্রিকশন বেশি যেতে হচ্ছে। তো এটা ফ্রিকশন মানে এখানে একটা এনার্জি ডিসিপেট হয়, এনার্জি ইজ ডিসিপেটেড অ্যাজ হিট বা আদার ফর্মে হতে পারে, যেমন হচ্ছে ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স। কাইনেটিক এনার্জি, গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে এনার্জি ডিউ টু মোশন। তো যখন কোনো বস্তু গতিতে থাকবে তখন সেটা হচ্ছে গতিশক্তি বলবো। ভি ভেলোসিটি নিয়ে যদি মুভ করতে থাকে তাহলে আমরা জানি এটা ফর্মুলা হয় হাফ কে। কেন হয় এটা ফর্মুলা পেলাম কোথা থেকে বা গতিশক্তির কনসেপ্ট আসছে কোথা থেকে? তো এটাকে আমি যদি ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়ে বলি, এরপরই পড়বো ওয়ার্ক এনার্জি থিওরাম। এই যে এটাকে বলে রাখি, নেট ওয়ার্ক ডান অন এ বডি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো নেট ওয়ার্ক ডান একটা একটা বস্তু আছে, তার উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তার জন্য তার ডিসপ্লেসমেন্ট হলো এস। তো ডিসপ্লেসমেন্ট হলো এস, তাহলে নেট ওয়ার্ক ডান কি হলো এফ ইন্টু এস। ইনিশিয়ালি ভেলোসিটি ছিল ইউ, পরে ভেলোসিটি হলো সাপোজ ভি, ঠিক আছে? তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি হবে? তো এটাকে যদি আমি দেখাই এবার, এটাকে যদি আমি ডিরাইভ করি তাহলে কি পাবো? ওয়ার্ক ডান কত? নেট ওয়ার্ক ডান। তো নেট ওয়ার্ক ডান ইকুয়ালস টু হয়ে যাবে নেট ওয়ার্ক ডান এফ ইন্টু এস, তাই না? এফ বস্তুটির ভর হচ্ছে এম ধরে নিচ্ছি, তাহলে এম ইন্টু এ ইন্টু এস। আচ্ছা, ইনিশিয়ালি ছিল ইউ, পরে হয়েছে ভি, তাহলে লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে এখান থেকে পাবো এ এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু। এবার এই এস এর ভ্যালুটা যদি এখানে পুট করা হয় তাহলে হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু। তো এটাই হচ্ছে কি হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি যেটা ফাইনালি হলো, আর ইনিশিয়ালি কত ছিল? হাফ এম ইউ স্কোয়ার, মানে হচ্ছে যেটা কাইনেটিক এনার্জি যেটা ইনিশিয়ালি ছিল। ঠিক আছে, ইনিশিয়ালি যদি জিরো থাকে তাহলে সেটাই হয়ে যাবে কি হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি। তো বোঝা গেছে, তাহলে যে অ্যামাউন্ট ওয়ার্ক ডান করছি সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ওয়ার্ক ডানের জন্য কাইনেটিক এনার্জি। একটা বস্তুর ভর দেওয়া আছে, মূলবিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে, তখন এর বেগ হচ্ছে, মূলবিন্দুর মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন বেগটা বলে দিয়েছে এফ ইকুয়ালস টু মাইনাস কেক্স। এখন একটি ধনাত্মক আছে কে, যখন বস্তুটি থেমে যায় তখন তার এক্স স্থানাঙ্ক কত হবে? তো ওয়ার্ক ডান যেহেতু এক্স এর উপর ফোর্সটা ডিপেন্ড করছে, তো এটাকে করলে কি পাবো? এটা ইকুয়ালস টু হয়ে যাবে এক্ষেত্রে, প্রথমে ছিল বেগ ভি, পরে বেগ হচ্ছে মানে হাফ এম ভি স্কোয়ার, প্রথমে কাইনেটিক এনার্জি ছিল, পরে হয়েছে জিরো, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাবে কি? তো জিরো যখন অরিজিন তখন বেগ ছিল ভি, এবার এক্স কত হবে সেটাই জানতে চেয়েছে, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এক্স এর ভ্যালুটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই টু কে এক্স স্কোয়ার বাই টু ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, জিরো কেন করলাম? কারণ বলেই দিয়েছে অরিজিনের মধ্যে দিয়ে আছে, তখন হচ্ছে বেগ ভি, তো এখানে ওই জন্য তখন বেগ ভি। তো এটাকে যদি সলভ করা হয়, টু টু কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার মানে হচ্ছে এম বি স্কোয়ার, এখানে জানতে চেয়েছে এক্স স্কোয়ারের ভ্যালু বা এক্স এর ভ্যালু, তাহলে এম বাই কে ভি বলতে পারি হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু। এম বাই কে তো হবে না, রুট অফ এম বাই কে। তো রুট অফ এম বাই কে স্থিতিশক্তি বা পোটেন্সিয়াল এনার্জি। পোটেন্সিয়াল এনার্জি মানে হচ্ছে এনার্জি ডিউ টু পজিশন আর কনফিগারেশন, মানে কোনো বস্তুর অবস্থান বা তার সাইজ বা শেপ যদি আমরা চেঞ্জ করি তখন বস্তুটির উপর একটা এনার্জি সঞ্চার ঘটে, এনার্জি একটা স্টোর হয়, সেটাকে আমরা বলবো পোটেন্সিয়াল এনার্জি। যেমন কোনো একটা বস্তু কণা ভূমিতে ছিল, সেটাকে আমি এই সাইডে উপরে তুলে দিলাম, তখন এর মধ্যে একটা পোটেন্সিয়াল, মানে কেন? কারণ তার অবস্থান চেঞ্জ করলাম, তাই তার মধ্যে একটা পোটেন্সিয়াল এনার্জি স্টোর হবে। বা একটা স্প্রিং ছিল, স্প্রিংটার আমি শেপটা চেঞ্জ করলাম বা সাইজটা বাড়িয়ে দিলাম, এখন বাড়িয়ে দিলাম কিছুটা, তাহলে যখন এক্সটেন্ড করলাম এটাকে তখন এর মধ্যে একটা পোটেন্সিয়াল এনার্জি স্টোর হবে। পোটেন্সিয়াল এনার্জি অলওয়েজ কি চাই? আগের পজিশনে ফিরে আসতে, মানে শেপটা তার আগের শেপে বা আগের পজিশনে ফিরে আসতে। ঠিক আছে, তো পোটেন্সিয়াল এনার্জির ভ্যালুটা হয় যে এইচ হাইট ওঠালে কি অ্যামাউন্ট ওয়ার্ক ডান করতে হলো, এফ ইন্টু এস, এফ মানে হচ্ছে এম জি, হাইট হচ্ছে এইচ, তাহলে এটাই হয়ে যাবে কি তখন পোটেন্সিয়াল এনার্জি, ওই জন্য গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি এম জি। আর স্প্রিং এর ক্ষেত্রে হয় কি? স্প্রিং এর ক্ষেত্রে কে এক্স হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিএক্স, তাহলে কে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে পাবো হাফ কে এক্স স্কোয়ার, সেই জন্য স্প্রিং এর ক্ষেত্রে পোটেন্সিয়াল এনার্জি হয় হাফ কে এক্স স্কোয়ার। এটা বস্তু এই অবস্থায় স্থিতিশক্তি। আচ্ছা, এটা দেওয়া আছে, এ থেকে মনে রাখতে হবে কাজ করছি ওয়ার্ক ডান অলওয়েজ মাইনাস ডেল্টা ইউ পোটেন্সিয়াল এনার্জির সাথে। কেন হয় সেটা? কারণ একটা বলকে যদি আমি যেমন এক্সাম্পল দিই, ওপর দিকে ছুড়লাম, সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি করলাম? ওয়ার্ক ডান কত হলো? এমজি তো ওয়ার্ক ডান হচ্ছে, কিন্তু সেটা কি নেগেটিভ ওয়ার্ক ডান, ওপর দিকে ছোড়া মানে। কিন্তু এখানে কি
পোটেনশিয়াল এনার্জি গেন করলো mgh, তো পোটেনশিয়াল এনার্জি পজিটিভ, তো সেই জন্য সাইনটা উল্টো হচ্ছে। এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম আর কি। তো যাই হোক, এখানে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বলে দিয়েছে of a body in position A, তো A পজিশনে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বলে দেওয়া আছে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইন মুভিং দ্য বডি ফ্রম A টু B, A থেকে B তে গেল, A তে হচ্ছে -50 জুল। ওয়ার্ক ডানটা বলে দিয়েছে কত হয়, ওয়ার্ক ডান মানে হচ্ছে ডেল্টা W, সেটা হচ্ছে কত -30 জুল। তাহলে ডেল্টা ইউ কি হবে, 30 জুল হয়ে যাবে সেক্ষেত্রে। তো ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি অ্যাট পজিশন B, তাহলে ধরে নিচ্ছি অ্যাট পজিশন B পোটেনশিয়াল এনার্জি হচ্ছে UB মাইনাস অ্যাট পোটেনশিয়াল E তে কত -50, সেটা ইকুয়ালস টু কি 30। তাহলে UB ইকুয়ালস টু 30 minus 50 মানে হবে -20 ইজ দ্য অ্যান্সার। রিলেশন বিটুইন পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ফোর্স, ফোর্স ইজ নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল এনার্জি। এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ফোর্সের সাথে পোটেনশিয়াল এনার্জি রিলেশন, এটা দিয়ে অনেক রকম টাইপের নিউমেরিক্যাল আসতে পারে, F ইকুয়ালস টু -du dx বা ডেরিভেটিভ। টাইপস অফ, 3 রকম টাইপের ইকুইলিব্রিয়াম আমরা পড়বো, স্টেবল, আনস্টেবল, নিউট্রাল। স্টেবল কখন হবে, আনস্টেবল কখন হবে, নিউট্রাল কখন হবে। যখন স্টেবল কখন হবে, তো ইফ ডিসপ্লেস স্লাইডলি বডি রিটার্নস টু অরিজিনাল পজিশন, যেটা আমরা জানি স্টেবল। তো এরকম যদি একটা বাউল থাকে, একটা বাটি আছে সাপোজ, এখানে একটা পার্টিকেল আছে, এটাকে আমি হালকা এদিকে সরিয়ে ডিসপ্লেস করে দিলাম, তাহলে কি আবার সেম পজিশনে সে ফিরে আসতে চাইবে যেদিকে সরানো হোক না কেন, তো এটাকে বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। এবার এরকম এখানে একটা পার্টিকেল আছে, এটাকে একটু সরিয়ে দিলে সে আর কখনোই তার ওই পজিশনে ফিরে আসবে না, তো এটাকে বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর নিউট্রাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে একটা পার্টিকেল আছে, সেটাকে সরিয়ে এখানে আমি নিয়ে এলাম, তো এক্ষেত্রে কি ইফ ডিসপ্লেস বডি স্টেজ ইন নিউ পজিশন উইথাউট রিটার্নিং অর মুভিং অ্যাওয়ে, সে যেখানে রাখবো সে সেখানেই থাকবে, এটা হচ্ছে নিউট্রাল। তাহলে এটা মনে রাখতে হবে, স্টেবল ইকুইলিব্রিয়াম মানে পোটেনশিয়াল এনার্জিটা হবে মিনিমাম, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, এটার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি হবে ম্যাক্সিমাম। দেখি বোঝা যাচ্ছে পার্টিকেলটা নিচে রয়েছে, এটা উপরে আছে ম্যাক্সিমাম। আর এটার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি 0 বা নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই, পোটেনশিয়াল চেঞ্জটা 0। পোটেনশিয়াল এনার্জি অফ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড দেওয়া আছে, ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম কখন পাবো, যখন ফোর্স হবে 0। ফোর্স 0 হতে গেলে এখনই পড়লাম ইউএস সাথে ফোর্সের রিলেশন F ইকুয়ালস টু -du dx, তার মানে যখন F 0 হতে গেলে হতে হবে du dx-টাকে 0, তাই না? তাহলে du dx 0 মানে এটা ডেরিভেটিভ করে দেখবো, তো এটা যদি ডেরিভেটিভ করি 6x - 12 আসছে, সেটা ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমি পাচ্ছি x এর ভ্যালু হবে 2, তাহলে 2 এর জন্য হচ্ছে 0, 2 তে ইকুইলিব্রিয়াম হবে, এটা বুঝতে পারলাম। কিন্তু এখানে বলেছে স্টেবল না আনস্টেবল, সেটা বুঝবো কি করে, না নিউট্রাল। আচ্ছা, তো তার জন্য যেটা করবো, আরেকবার ডেরিভেটিভ করে দেখবো, d2u dx2 কি আসছে, তো সেটা আসবে 6, d2u dx2 হচ্ছে কি 6, তো সেটা হচ্ছে গ্রেটার দেন 0 মানে পজিটিভ, পজিটিভ মানে ইউ পজিটিভ, d2 dx2 গ্রেটার দেন 0, তো সেটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে বলবো ইউ হচ্ছে মিনিমাম। আর এখনই বললাম ইউ মিনিমাম মানে হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। ফোর্স অ্যাক্টিং অন এ পার্টিকেল মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস, ফাইন্ড পয়েন্টস অফ স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আরেকটা অ্যাপ্লিকেশন দেখা যাক, স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। প্রথমত দেখেই বোঝা যাচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে ফোর্স 0 হতে হবে, একমাত্র এ হচ্ছে, এ পয়েন্টে ফোর্সের ভ্যালু 0, সি পয়েন্টে 0, ই পয়েন্টে 0, তাহলে এই তিনটে পয়েন্টের দিকে শুধুমাত্র আমরা ফোকাস রাখবো। এখানে যদি স্লোপটা দেখি, ফোর্সের স্লোপ মানে df dx, এফ মানে কি হয় du dx, মানে df dx মানে কি হবে d2u dx2 হচ্ছে, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে স্লোপটা হচ্ছে পজিটিভ, দেখা যাচ্ছে স্লোপটা পজিটিভ, এ পয়েন্টে স্লোপটা পজিটিভ, স্লোপ যদি পজিটিভ হয় df dx, তাহলে d2 dx-টা হয়ে যাবে নেগেটিভ, কারণ এখানে নেগেটিভ সাইন আছে। আর d2 dx2 নেগেটিভ মানেই হচ্ছে কি বলেছি, d2 dx2 নেগেটিভ মানে হচ্ছে ইউ এর ভ্যালু মিনিমাম, সরি ইউ এর ভ্যালু ম্যাক্সিমাম, তাহলে এ পয়েন্টে হবে ইউটা হয়ে যাবে এখানে ম্যাক্সিমাম। আর ইউ ম্যাক্সিমাম মানে আমরা কি জানি, আনস্টেবল। তাহলে এ আর ই দুটোতেই তো পজিটিভ স্লোপ, তাহলে দুটোর ক্ষেত্রে হবে কি আনস্টেবল, শুধুমাত্র সিতে হবে কি স্টেবল, কারণ সিতে হচ্ছে স্লোপটা নেগেটিভ, তাহলে শুধুমাত্র এই জায়গাটাই হবে স্টেবল, বাকি দুটো জায়গায় আনস্টেবল। ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইন দ্য অ্যাবসেন্স অফ এনি নন কনজারভেটিভ ফোর্সেস, ফ্রিকশন যখন নেই বা যে কোনো এয়ার রেজিস্ট্যান্স, যে কোনো রকম টাইপের বাধা বল যখন নেই, মানে নন কনজারভেটিভ ফোর্স যখন নেই, তো দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি মানে কি, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক অফ এ সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। মানে একটা বলকে যদি আমি উপরের দিকে ছুড়ি, তো এরকমভাবে বলটা আবার পড়লো, তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু টোটাল এনার্জি কি হবে mgh, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে ইনিশিয়ালি কত, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি 0, সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, সেটা ক্যালকুলেট করলে দেখা যাবে কি mg, ফাইনালি কত হলো পোটেনশিয়াল এনার্জি mg, কাইনেটিক এনার্জি 0, বা যে কোনো একটা পয়েন্টেও যদি ক্যালকুলেট করে দেখি তো এটাই হচ্ছে অলওয়েজ পাবো, ঠিক আছে। তো এটা বলছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ থাকবে কনস্ট্যান্ট। এখানে পোটেনশিয়াল এনার্জিটা দেওয়া আছে, বলেছে ফাইন্ড ইটস ম্যাক্সিমাম স্পিড। আচ্ছা, ম্যাক্সিমাম স্পিড মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কখন হবে, যখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, তো এখানে তো পোটেনশিয়াল এনার্জি বলেই দিয়েছে, ভি দিয়ে লিখেছে যদিও এখানে, তো x⁴/4 মাইনাস x²/2, তাহলে ডিভি ডিএক্স কি হবে, x³ মাইনাস
এক্স স্কোয়ার আসছে, 4 আর 2 তো কেটে গেল। তো এটা যদি আমি 0 পুট করি, ভি ম্যাক্সিমাম বা মিনিমাম বুঝবো কি করে, সেজন্য তার ডেরিভেটিভ করে 0 করতে হয়। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স এর ভ্যালুকে যদি সলভ করা হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার কমন নিলে কি পড়ে আছে, এক্স মাইনাস 1, তো এক্স ইকুয়ালস টু 1। তো এক্স ইকুয়ালস টু 1 এর জন্য যদি d2v dx2 এর ভ্যালু ক্যালকুলেট করা হয়, d2v dx2 এর ভ্যালু কত, 3x স্কোয়ার মাইনাস 2x। তো 3 মাইনাস 2 মানে হচ্ছে 1ই আসবে অ্যাট এক্স ইকুয়ালস টু 1। তার মানে কি, এটা পজিটিভ। ভি এর ভ্যালু যদি হয় পজিটিভ, তার মানে বলবো ভি হচ্ছে মিনিমাম, অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ ভি এর ভ্যালু হবে মিনিমাম। তো ভি মিনিমাম ভ্যালুটা কি হবে, ভি মিনিমাম ভ্যালুটা কি হবে, 1/4 মাইনাস হাফ, মানে -2/4 লিখতে পারি। 1 - 2 মানে হচ্ছে -1, মানে মাইনাস অফ 1/4। এই ভ্যালুটা আসছে ভি মিনিমাম। পোটেন্সিয়াল এনার্জি মিনিমামের ভ্যালু হচ্ছে -1/4। এখনই পড়লাম যে পোটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে, মানে টোটাল ভ্যালুটা হবে কি, টোটাল মেকানিক্যাল এনার্জির ভ্যালু হচ্ছে 2, তাহলে পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে দেখতে পেলাম -1/4। আর এদিকে কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার, এম এর ভ্যালু কত 1 কেজি, তার লেখার দরকার নেই আর, শুধু ভি স্কোয়ার লিখছি। সেটা ইকুয়ালস টু কি হবে 2, কেন, কারণ টোটাল মেকানিক্যাল এনার্জি বলে দিয়েছে 2, তাহলে পোটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি মানে হচ্ছে 2। এখান থেকে খুব ইজিলি ভি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। 2 প্লাস 1/4 কত হবে, 2 প্লাস 1/4 করলে 9/4। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু 9/4 ইন্টু 2 মানে 9/2। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে √3 এটা হবে অ্যান্সার, সি, অপশন সি। পাওয়ার, পাওয়ার জিনিসটা কি, রেট অফ ডুইং ওয়ার্ক অর রেট অফ এনার্জি ট্রান্সফার, এটাকে আমরা বলবো কি পাওয়ার। তো একক সময়ে কি পরিমাণ কার্য করছে বা কার্য করার হারকে আমরা বলছি পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, পাওয়ারের একক হচ্ছে ওয়াট, মনে রাখতে হবে ওয়াট হচ্ছে জুল পার সেকেন্ড, পাওয়ার হচ্ছে তাহলে ওয়াট। ওয়ার্ক ডান বাই টাইম, ওয়ার্ক ডান বাই টাইম মানে আবার কি লিখতে পারি, ফোর্স ইন্টু এস বাই টাইম, এস বাই টাইম মানে হচ্ছে আবার ভেলোসিটি, তো ফোর্স ইন্টু ভেলোসিটি, বাট এটা ডট প্রোডাক্ট দিয়েও আমরা ফোর্স ইন্টু ভেলোসিটি বলতে পারি, ফোর্স এফ ডট ভি। একটা অঙ্ক দেখা যাক পাওয়ারের কি বলছে। একটা বস্তুর ভর দেওয়া আছে, বিশ্রাম অবস্থা থেকে সমবেগে v1 অর্জন করে t1 সময়ে, টি সময়ে বস্তুর উপর প্রয়োগিত তাৎক্ষণিক ক্ষমতা কত। ফাংশন অফ টাইম, ফাংশন অফ টাইম দিয়ে ক্যালকুলেট করতে বলেছে ক্ষমতাটা কি হবে। আচ্ছা, কি কি দেওয়া আছে, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটস ইউনিফর্মলি ফ্রম রেস্ট টু v1, ঠিক আছে, ইউনিফর্ম মোশন বলে দিয়েছে, অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম। তো অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আগে যদি বের করতে চাই তাহলে কি হবে, a ইকুয়ালস টু ফ্রম রেস্ট টু v1, তার মানে অবশ্যই v1 বাই টাইম t1, এটাই হবে অ্যাক্সেলারেশনের ভ্যালু। কি জানতে চেয়েছে, পাওয়ার, ডাইরেক্ট করব, ডাইরেক্ট হচ্ছে করলে হবে যেটা, পাওয়ার ইকুয়ালস টু এফ ডট ভি বা এফ ইন্টু ভি। এফ এর ভ্যালু হয়ে যাচ্ছে কি, এখানে কি পাচ্ছি, এম ইন্টু এ, মানে এম v1 বাই t1 ইন্টু ভি। এরকম তো অ্যান্সারে তো ভি দিয়ে অ্যান্সার নেই, তো ভি এর ভ্যালুটা কি করে বের করবো, ইন টার্মস অফ টি ভি এর ভ্যালু বের করবো। তো ভি ইকুয়ালস টু হবে ইউ প্লাস এ টি, এর ভ্যালু হচ্ছে এটা, ইউ তো 0 আর টি হচ্ছে এটা। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে, এম v1 t1 বাই v1 10 মানে v1 t1 এর স্কোয়ার ইন্টু টি। অপশন এ কারেক্ট অ্যান্সার। গ্র্যাভিটেশন, তো গ্র্যাভিটেশনের সিলেবাসটা একটু কম আছে ফিজিক্যাল সায়েন্সের জন্য, তো আমরা যেটুকু সিলেবাস আছে শুধুমাত্র সেটুকুই পড়বো, ঠিক আছে। তো মহাকর্ষের সূত্র, মহাকর্ষের সূত্র আগে জানতে হবে কি বলছে ব্যাপারটা। পৃথিবীতে যে কোনো দুটি ভরের বস্তু, পৃথিবীতে যে কোনো দুটি ভর বা ইউনিভার্সের যে কোনো দুটি ভর তাদেরকে একে অপরকে আকর্ষণ করছে। তো m1 m2 যদি দুটি ভর হয় তাহলে তাদেরকে একে অপরকে আকর্ষণ করছে, এবং এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটার বর্গের ব্যস্তানুপাতিক, এই তো ফর্মুলা। তাহলে এফ হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2 আর ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কোয়ার। এই প্রপোর্শনাল সাইনটাকে বা সমানুপাতিক সাইনটাকে তুলতে গেলে ইকুয়াল দিয়ে লিখতে গেলে একটা কনস্ট্যান্ট আনবো, এটাকেই বলেছি জি হয়। জিটা কি তাহলে, এটা একটা কনস্ট্যান্ট, এটাকে বলে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি এর মান কি হবে, জি এর মান হবে যদি দুটো বলেরই মান 1 একক করে হয়, মানে 1 কেজি ভরে যদি দুটি বস্তু থাকে এবং সেটাকে যদি 1 মিটার দূরত্বের মধ্যে রাখা হয় তাহলে যে বলটা কাজ করে তাদের মধ্যে সেটাই হচ্ছে জি এর মান। তো এভাবে জি এর ভ্যালুটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে আমরা যেটা দেখতে পাবো যে জি এর মানটা হবে 6.67 ইন্টু 10⁻⁻11। ইউনিট কি হবে, জি এর ইউনিট হয়ে যাবে ফোর্সের ইউনিট ইন্টু আর স্কোয়ারের ইউনিট বাই এম স্কোয়ারের ইউনিট। তো সেটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমরা কি পাবো, এফ এর ইউনিট কি, এম এল টি ইনভার্স টু, মানে এল আছে একটা, আর এখানে এল স্কোয়ার মানে এল কিউব মানে মিটার কিউব। ডাইরেক্ট করে দিচ্ছি, তোমরা একটু খাতায় প্র্যাকটিস করে নিও, আমি একটু স্টেপ জাম্প করে দিচ্ছি ইউনিটটা। তো মিটার কিউব
এখানে এম আছে একটা, আর এখানে M1 M2 তো আছেই, ফোর্সেও একটা এম থাকে, শুধু একটা এমই কাজে লাগবে, তো বাই কেজি, তাহলে মিটার কিউ বাই কেজি মানে কেজি ইনভার্স লিখছি। আর কি এবার টাইম, ওটাতে শুধু টাইম আছে, ফোর্সেই শুধু টাইম আছে, যেটা হচ্ছে সেকেন্ড ইনভার্স, যেটা এখানে আর কিছু নেই। এটা এটা হচ্ছে জি এর ইউনিট হয়, একটু স্টেপ জাম্প করলাম, তোমরা প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। তো তাহলে ফোর্সের ডাইরেকশনটা কি হবে, ফোর্স সম্পর্কে একটু ডিটেলসে যদি এবার জানতে চাই, তো এই যে একটা ভর আছে এখানে, আর একটা ভর আছে এখানে, এটা হচ্ছে সাপোজ M1 M2, তাহলে M1 M2 এর উপর একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, M2 তাহলে এদিকে আসতে চাইবে, যেটা ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভ, যেটা হচ্ছে M1 এর জন্য 2 এর উপর কাজ করছে, ফোর্স অন 2 ডিউ টু 1। আচ্ছা, সিমিলারলি 2 1 এর উপর সেম একটা ফোর্স অ্যাক্ট করবে, সেম একটা ফোর্স কাজ করবে, যেই ভ্যালুটা হয়ে যাবে তখন লিখবো 2 1। তো 1 এর উপর যে ফোর্সটা হবে সেটা 2 এর জন্য, সেটাও ভ্যালুটা সেম হবে কিন্তু ঠিক অপোজিট ডাইরেকশনে হবে, বোঝা গেছে। আচ্ছা, তো নিউটনকে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি জন্য চিনি, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে যারা সায়েন্স নিয়ে পড়েনি তারাও নিউটনকে কি জন্য চেনে, এই ব্যাপারটার জন্য, এই আপেল পড়েছিল এটাই সবাই জানে, এর বাইরে যারা সায়েন্সের স্টুডেন্ট না তারা তো না জানলেও মানে আপেল পড়েছিল এটা মোটামুটি সবাই জানে। তো কি হয়েছিল, আচ্ছা, তো এবার যেটা জানবো, তো এই অ্যাপেলটা পড়েছিল কেন, তার আগে এটা বলার আগে ধরো আমরা এখনই বললাম নিউটনের সূত্র, মহাকর্ষ সূত্র কি বলছে, যে কোনো দুটি বস্তুকণা তাদেরকে পরস্পরকে আকর্ষণ করে। তো তুমি এখন বসে আছো, ধরো তোমার পাশে কোনো একটা মানুষ আছে, তো তাহলে কি তোমরা দুজন দুজনকে আকর্ষণ করবে, বা মানুষ বাদলাম, ধরো তোমার বাড়িতে একটা টেবিল আছে রাখা, তো এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে টেবিলটা, তাহলে কি টেবিলটা তোমাকে আকর্ষণ করবে, যদি করে থাকে তাহলে কি তুমি টেবিলের দিকে এগিয়ে যাবে। নিউটনের মহাকর্ষীয় সূত্র কি বলছে, অবশ্যই আকর্ষণ করবে M1 M2 দুটির। আচ্ছা, তোমার ভর যদি হয় সাপোজ এম, টেবিলের ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে আকর্ষণ কি করা উচিত, যদি আকর্ষণ করে তাহলে তো একটা ত্বরণ বা সরণও সৃষ্টি হবে, কিন্তু সেটা কই আমরা তো দেখতে পাচ্ছি না, তাহলে কি এখানে আদৌ আকর্ষণ করছে, তাহলে কি আমরা কি ভুল পড়লাম কিছু, ব্যাপারটা তা না, ব্যাপারটা অবশ্যই আকর্ষণ করছে, সবই ঠিক পড়েছি, কিন্তু আমরা তা বুঝতে পারছি না কেন, যে হ্যাঁ আমার পাশে যে টেবিলটা রয়েছে সে আমাকে টানছে, কিন্তু এটা আমরা শুধু টেবিল কেন, যা কিছু রয়েছে সবাই আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কেন। কারণ হচ্ছে তুমি যদি এটা ক্যালকুলেট করে দেখো, যে সাপোজ ধরে নিচ্ছি, বেশি করেই ধরছি 100 কেজি হচ্ছে M1, M2 হচ্ছে সাপোজ 100 কেজি, বেশি করেই নিলাম, ডিস্টেন্স ধরে নিচ্ছি 1 মিটার, আর স্কোয়ার 1 ইন্টু জি। তো এটাকে যদি ক্যালকুলেট করে দেখা হয় তাহলে দেখতে পাবো কি, আগেই বলেছি জি এর ভ্যালুটা কি হয় 6.67 10 টু দি পাওয়ার -11, তাহলে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, আর এখানে 10 টু দি পাওয়ার 4 মানে 10 টু দি পাওয়ার -7। তো এই যে নিউটন, এত নিউটন বল, মানে বুঝতে পারছো কতটা কম, নিয়ারলি ইকুয়ালস টু জিরো কি বলা যাবে না এটাকে, এর জন্য যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেই ত্বরণটা খুবই কম, সেই ত্বরণের জন্য যে সরণটা সৃষ্টি হচ্ছে সেটা নিয়ারলি ইকুয়ালস টু জিরো, সেই জন্য আমরা যে ফোর্স অ্যাক্ট করছে সেটা আমরা ফিল করতে পারছি না বা বুঝতে পারছি না, বা আমাদের যে সরণ তৈরি হচ্ছে সেটা বুঝতে পারছি না। তো বুঝতে পারতাম কখন, যদি এই দুটো ফোর্সের মধ্যে বা আমাকে যে টানছে তার ভরটা যদি খুব বেশি হতো, এই 100 কেজি না হয়ে সেটা যদি কয়েক খুব 10 টু দি পাওয়ার সামথিং অর্ডার, এই যে অর্ডারটা সেটারও বেশি হতো, তখন আমরা একটা ফিল করতে পারতাম। তো এইটা হয় কখন, এটা হয় কখন, এটা হয় আর্থের জন্য, পৃথিবীর জন্য এটা হয়। তাহলে এটা যদি হয় আর্থ, তাহলে আর্থ আমাদেরকে যে বলে টানে সেই বলটা খুব বেশি, কেন, কারণ পৃথিবীর ভর খুব বেশি, সেই জন্য তখন আমরা এই সরণটাকে দেখতে পাই বা এটাকে ফিল করতে পারি, যে কারণে অ্যাপেল পড়েছিল নিচে, কেন পড়েছিল, কারণ আর্থ টানছে তাই, পৃথিবী টানছে তাই, আর সেই জন্য যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ বা 9.8, আর কি বলে টানছে সেটা হয়ে যায় M ইন্টু জি, এটাই হচ্ছে জি এর মানটা হচ্ছে 9.8। ঠিক আছে, এখানে যদি বলি, এখনই পড়লাম যে এই যে কনসেপ্টটা M1 M2 এর উপর যে বল প্রয়োগ করে, M2 M1 এর উপর সেম বল প্রয়োগ করছে, তো যদি তাই হয় তাহলে আপেল যেমন পৃথিবীকে টানছে, পৃথিবী যেমন আপেলকে টানছে, তাহলে এই আপেলটাও কি পৃথিবীকে টানবে না, তাহলে তো এই আপেলটাও পৃথিবীকে টানার কথা, যে বলে এটা টানছে আপেলও পৃথিবীকে সেম বলে টানবে, তাই তো হবার কথা। হ্যাঁ সেটাই হয়ে থাকে, কিন্তু তাহলে পৃথিবী কি আপেলের দিকে এগিয়ে আসবে, আপেল যেমন পৃথিবীর দিকে এগিয়ে আসছে, যদি তাই করে থাকি তাহলে পৃথিবী যদি ধরে নিচ্ছি আপেলের দিকে এগিয়ে আসবে, তো পৃথিবীর ভর হচ্ছে সাপোজ লিখছি ক্যাপিটাল এম, পৃথিবীর ত্বরণ হচ্ছে ধরে নিচ্ছি এ বা আর্থ, এম ই লিখলাম, এটা এম এ ই, সেটা ইকুয়াস টু হয়ে যাবে কি অ্যাপেলের মাস ইন্টু অ্যাপেলের ত্বরণ, তাহলে পৃথিবীর ত্বরণ হবে অ্যাপেলের মাস বাই পৃথিবীর মাস ইন্টু অ্যাপেলের ত্বরণ। তাহলে এই যে রেশিওটা, আপেলের মাস থেকে পৃথিবীর মাস কত, অনেক গুণ, বহুগুণ বেশি, তো এই রেশিওটা নিয়ারলি ইকুয়াস টু জিরো, তাহলে আর্থের ত্বরণও হবে নিয়ারলি ইকুয়াস টু জিরো, বা জিরোই বলা যেতে পারে, খুবই এতটাই কম। তো সেই জন্য আর্থ এগিয়ে আসলেও সেটা হচ্ছে তার ত্বরণ যেহেতু নিয়ারলি ইকুয়াস টু জিরো, তো সেটা আমরা কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জিনিসটা কি, এবার আমরা যেটা পড়বো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি যেটাকে বলা হচ্ছে, তো সেটা মানে হচ্ছে একক ভরের বস্তুর ওপর, কোনো একক ভরের বস্তু, একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে যদি একক ভরের বস্তু রাখা হয় তাহলে তার যে বলটা সেটাকে আমরা বলবো কি, এটাকে ই দিয়ে লেখা যেতে পারে, হ্যাঁ,
বা স্মল জি, যাই হোক। তো এফ ইকুয়ালস টু হয়ে যাবে, আমি যদি ই দিয়ে ডিনোট করি তাহলে ই ইকুয়ালস টু হয়ে যাবে যখন এফ এর ভ্যালুটা, যখন এম এর ভ্যালুটা 1, তো M1 M2 যেটা বলছিলাম, তো তাহলে এটা হয়ে যাবে জি এম বাই আর স্কোয়ার। কেন হলো? কারণ স্মল এম এর ভ্যালু এক্ষেত্রে 1, একক ভরের বস্তু হতে হবে তাই। তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রফল বা ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু। তাহলে একটা বস্তু যখন নিচের দিকে পড়ছে অভিকর্ষজ ত্বরণের জন্য, অভিকর্ষ বলের জন্য, তো তার জন্য যে বলি বলের মানটা হয় এফ ইকুয়ালস টু এম জি, তাহলে এম এর ভ্যালু যদি 1 হয় তো তখন এফ ইকুয়ালস টু জি, তো আর এম ইকুয়ালস টু 1 হলে সেটাকে আমরা কি বলেছি? মহাকর্ষীয় ক্ষেত্রফল বললো বা ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এটাকেও আমরা কিন্তু বলতে পারি ফিল্ড ইন্টেন্সিটি। এটা কোনটাকে বললাম ফিল্ড ইন্টেন্সিটি? এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সেটার মানেও হবে কি ফিল্ড ইন্টেন্সিটি। এখানে একটু বোঝা যাক যে একটা এম ভরের একটা বস্তু আছে, সেটা পৃথিবী টানছে তাকে, কি ভর দিয়ে তার, তখন তার উপর কি বল কাজ করবে? এম জি বল কাজ করবে। আচ্ছা, আবার এইটা মানেই কি লিখতে পারি, যদি পৃথিবীর ভর হয় এম আর বস্তুটির ভর হয় এম, তাহলে পৃথিবী কি বলে টানছে? এই বলে টানছে, সেটা মানেই হচ্ছে এম জি। তাহলে এখান থেকে কি পাবো? অভিকর্ষজ ত্বরণ মানে হয়ে যাচ্ছে এম এম কেটে গিয়ে জি এম বাই আর স্কোয়ার। এই যে যেখানে এখানে বললাম ফিল্ড ইন্টেন্সিটি যেটা পেয়েছিলাম সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তার মানে কি বুঝলাম? এটা হচ্ছে কি ফিল্ড ইন্টেন্সিটি। আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। ঠিক আছে। আচ্ছা, বিভব, বিভব কি হয়? বিভবটা হচ্ছে এরকমভাবে বুঝবো যে ইনফাইনাইট দূরত্ব থেকে একটি বস্তুকণাকে, একক ভরের একটি বস্তুকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা বলবো বিভব। এর মানটা জেনারেলি জাস্ট মনে রাখবে, এগুলো সিলেবাসে কিন্তু নেই, তাও বলে রাখছি একটু একটু, জিএম বাই আর। সিমিলারলি স্থিতিশক্তি হলে আর একটা মাস চলে আসবে, একক ভর হবে না তখন, আর তখন এটা হয়ে যাবে জিএম বাই আর। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মানটা আমরা এখনই পড়লাম, জি এর মান হয় কি জি এম বাই আর স্কোয়ার। তাহলে এইটা যদি পৃথিবী হয়, আরটা কি? পৃথিবীর রেডিয়াস। কিন্তু যদি আমি এই সাইড ওপরে নিই তখন তাহলে কি হবে? তখন এটাই হয়ে যাবে কি জি ড্যাশ। তাহলে জি ড্যাশ বাই জি যদি করি তাহলে জিএম তো সেম থাকবে, শুধু আর স্কোয়ারের রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা হয়ে যাবে বলতে পারি আর প্লাস এইচ, ক্যাপিটাল আর লিখলাম। আচ্ছা, জি ড্যাশ বাই জি আছে, জি ড্যাশের জন্যই তো আর প্লাস এইচ, তাহলে এটা আরটা আগে আসবে। তো আর স্কোয়ার বাই, তো এটার মানেই হয়ে যাবে 1/1 প্লাস এইচ বাই আর, এটার হোল স্কোয়ার। তো জি ড্যাশ ইকুয়ালস টু লিখতে পারি কি জি ইন্টু, এই ফর্মুলাটা ইউজ করবো তখনই যখন আর আর এইচ এর ভ্যালু যথেষ্ট কম্পারেবল, মানে যখন কম্পেয়ার করা যাবে, মানে বড় আর কি। আর যদি সেটা না হয়, যদি এইচ যদি ভেরি ভেরি লেস দেন আর হয়, তখন আমরা এটাকে লিখতে পারবো 1 - 2h/r। কেন পারবো লিখতে? কারণ এই যে ভ্যালুটা আছে এটাকে আমরা লিখতে পারি 1 + h/r টু দি পাওয়ার -2, আর যে পাওয়ারে যেটা থাকে সেটা সামনে মাল্টিপ্লাই হয়ে যায়, আরও এক্সট্রা অনেক টার্ম থাকে, হায়ার অর্ডার টার্মগুলো আমরা নেগলেক্ট করবো, কারণ কি? যেহেতু এইচ ভেরি ভেরি লেস দেন আর। তো এই ফর্মুলাটা ইউজ হবে তখনই যখন হবে এইচ ভেরি ভেরি লেস দেন আর, আর নর্মাল কেসে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তো এটা দুটো ফর্মুলা আছে, এটা কিসের ফর্মুলা বললাম? তো এটা হচ্ছে এইচ হাইট ওপরে, এটা হচ্ছে এইচ হাইট ওপরে জি ড্যাশের ভ্যালুটা কি হবে সেটার ফর্মুলা। তো পৃথিবী পৃষ্ঠে হলে তো জিএম বাই আর স্কোয়ার হবে, কিন্তু যদি যত বেশি হাইটে ওঠা যায় তত জি এর ভ্যালু চেঞ্জ হতে থাকে বা কমতে থাকে, সেই ভ্যালুটাই হচ্ছে এটা ক্যালকুলেট করা হলো। সিমিলারলি যত নিচে আমরা নামতে পারবো তত জি ড্যাশের ভ্যালুটা চেঞ্জ হবে বা কমতে থাকবে, সেই ভ্যালুটা ডাইরেক্ট তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি আগের যে ভ্যালুটা পেয়েছিলাম। তো জি ড্যাশের ভ্যালুটা হয়ে থাকবে জেনারেলি 1 - h/r, সরি 2h/r। তো এটা কিসের জন্য? এটা যদি আর্থ হয় তো এটা এইচ হাইট ওপরে, আর জি ড্যাশের ভ্যালুটা হবে জি ইন্টু, এটা মনে রাখবে ফর্মুলাটা, ডেরিভেশন আর করছি না, ডেরিভেশন করে কোনো লাভও নেই এখন। 1 - h/r, এটা হচ্ছে এইচ ডেপথ, এটা যদি, তাহলে এটা হচ্ছে এইচ ডেপথের জন্য। ঠিক আছে, তো এই দুটি ফর্মুলা মনে রাখতে হবে। হুম, আচ্ছা। এইটার ক্ষেত্রে অবশ্যই একটা কন্ডিশন ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আদারওয়াইজ কি হয়ে যাবে ফর্মুলাটা? আর স্কোয়ার জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, আর একটা থাকে এখানে, এটা জানতে হবে, আর যে রোটেট করছে তার জন্য জি এর ড্যাশ, জি এর ভ্যালুটা চেঞ্জ হয়। জাস্ট ফর্মুলাটা আমি বলে রাখছি, সেই ভ্যালুটা যেটা হয়ে যায় জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার। এটা বলবে, এটা তো কিছু বোঝা গেল না ঠিক মতো। তো আর যে রোটেট করে নিজের অক্ষের চারিদিকে, এরকম একটা জায়গায় যদি আমি যাই, তো এটা যদি অনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, অক্ষাংশ যেটাকে বলা হয়, তাহলে
আর ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে যদি রোটেট করতে থাকে আর হচ্ছে রেডিয়াস, তাহলে জি এর ভ্যালুটা কমে গিয়ে এতটা পরিমাণ কমে যায়। কোথায় কমবে? যেটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে মানে ইকুইল্যাটারালে যদি হয় তো পুরোটাই কমে যাবে, মানে ওমেগা স্কোয়ার আর অ্যামাউন্ট কমে যাবে, কারণ cos 0 মানে 1। আর যদি মেরুতে হয়, পোলে হয়, তো cos 90 মানে 0, তাহলে সেখানে পোলে কোনো চেঞ্জ হয় না, পোলে হচ্ছে জি ড্যাশ জি থাকবে। ইজ দেয়ার এনি মিনিং অফ ওয়েট অফ দ্য আর্থ? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে। আমরা কোনো বস্তুর ওজন বলতে কি বুঝি? ওই বস্তুটিকে পৃথিবী যে বলে টানছে সেটাকে কোনো বস্তুর ওজন বলা হয়, তাই না? কিন্তু আর্থের ওজন তাহলে কি হবে? আর্থকে কে টানবে? তো এটা কি কোনো মিনিং আছে কথাটার? তো সেটার জন্য অ্যাকচুয়ালি কোনো বস্তুর ওজন তো ওরকমভাবে বলা যায় না, আমরা পৃথিবীতে আছি তাই বলছি। যদি কোনো একটা বস্তুকে যদি আমি চাঁদে নিয়ে যাই, তখন বলতে হবে চাঁদ যে বলে টানছে সেটা। তো এটা ডিপেন্ড করে রেফারেন্স ফ্রেমের ওপর। ঠিক তেমনি আর্থ কোথায় আছে? সূর্যের চারিদিকে ঘুরছে, তো সেই হিসেবে বলতে পারি যে সূর্য যে বলে টানছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকমভাবে বলাটা ঠিক না। আচ্ছা, কনসিডার এ প্ল্যানেট ইন সাম সোলার সিস্টেম হুইচ হ্যাজ এ মাস ডাবল দ্য মাস অফ দ্য আর্থ। তাহলে মাসটা হচ্ছে প্ল্যানেটটার মাস ডাবল আর্থের থেকে। মাস অফ দ্য প্ল্যানেট বাই মাস অফ দ্য আর্থ, এটা দেওয়া আছে কি ডাবল। ইকুয়াল ডেন্সিটি, ডেন্সিটি ইকুয়াল টু দ্য এভারেজ ডেন্সিটি আছে। ডেন্সিটি ইকুয়াল, ডেন্সিটি মানে কি হয়? ডেন্সিটি যদি ইকুয়াল হয় মাস বাই ভলিউম, তো মাস বাই ভলিউম দুটোই হচ্ছে কি ইকুয়াল। তাহলে 1, দুটো রেশিও। তাহলে মাস অফ দ্য প্ল্যানেট বাই ভলিউম অফ দ্য প্ল্যানেট বাই মাস অফ দ্য, এটা করলাম 1। মাস অফ দ্য প্ল্যানেট বাই মাস অফ দ্য আর্থ কত দেওয়া আছে কোয়েশ্চেনে? 2। তাহলে ভলিউম অফ দ্য আর্থ বাই ভলিউম অফ দ্য প্ল্যানেট, এটা হয়ে যাবে কি হাফ। তাহলে রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, রেডিয়াস অফ দ্য আর্থ বাই রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, এটা কি হয়ে যাবে? 2⁻1/3। কেন? কারণ ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই। তো সেটা কিসের ওপর ডিপেন্ড করবে? মাসের ওপর আর জি এর ওপর। জি মানে কি? বাই আর স্কোয়ার। তো এখানে আমি বলতে পারি ডাব্লু যদি এখানে হয় আর প্ল্যানেটে যদি হয় ডাব্লুপি, তো ডাব্লুপি বাই ডাব্লু ইকুয়ালস টু হয়ে যাবে এমপি বাই এমই, এমপি বাই এমই বাই আর স্কোয়ার, আর পি বাই আর ই, এটার হোল স্কোয়ার। এটা হবে অ্যান্সার হওয়ার কথা। তো এটা তো পেয়েছি অলরেডি 2, আর আর ই বাই আর পি তো হাফ, হাফ টু দি পাওয়ার 1/3 সেটা স্কোয়ার, মানে হাফ টু দি পাওয়ার 2/3। 2 টু দি পাওয়ার 2/3, 2 মাইনাস 2 টু দি পাওয়ার 2/3 মানে 2 টু দি পাওয়ার 1/3, তাহলে 2 টু দি পাওয়ার 1/3। তাহলে ডাব্লুপি ইকুয়ালস টু এটা, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The value of the acceleration due to gravity is g1 at height h r/2 from the surface of the earth. It is again equal to g1 at the depth d below the surface of the earth. So d by r equals, ঠিক আছে। তো ডিউ টু গ্র্যাভিটি ইজ g1, তো g1 ইকুয়ালস টু পড়িয়েছিলাম g ড্যাশ বাই g, তো এটা হয়ে যাবে g1 ইকুয়ালস টু g ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। তো এখানে হচ্ছে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, এইচ মানে r/2, এটার স্কোয়ার। তো এটা করলে যেটা পাওয়া যাচ্ছে 3r/2, 3r/2 মানে 3/2, 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 9 ইন্টু জি। সিমিলারলি ডি ডেপথে ফর্মুলা হয় g1 ইকুয়ালস টু g ইন্টু 1 মাইনাস ডি বাই আর, সেটারই ভ্যালু পেয়েছিলাম কি 4/9 জি। কেন? কারণ দুটি g1 ইকুয়াল বলেছে। তো এই ইকুয়েশনটাকে সলভ করলে জি জি ফার্স্টই কেটে যাচ্ছে। তো এখান থেকে কি পাচ্ছি? ডি বাই আর মানে হবে 1 মাইনাস 4/9 মানে 5/9। সহজ কোয়েশ্চেন। Acceleration due to gravity at the Earth's surface at the poles is g, এটা ভুল আছে একটু লেখাটা। The angular velocity of the Earth about its axis omega. An object is weighted at the equator and a height h above the poles using a spring balance. If the weights are found to be the same, then h is. আচ্ছা, এখানে বলেছে assume h very very less। আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা বলা হয়েছে কোশ্চেনটাকে বুঝতে হবে কি বলতে চেয়েছে। তো acceleration due to gravity at the Earth's surface at the pole, এই জায়গাটাই হচ্ছে কি জি, পোলে, and the angular velocity এটা আছে। An object is weighted at the equator, ইকুয়েটরে ওয়েট করা হয়েছে, একটা অবজেক্ট আছে ইকুয়েটরে, অ্যান্ড এটা হাইট এইচ অ্যাবাভ দ্য পোলস, আর এরকম জায়গাতে ওয়েট করা হয়েছে। তো আমরা এটা দুটোই পড়ে এসেছি, দুটোই কি বলেছি? ইকুয়াল, ফাউন্ড টু বি সেম। তাহলে ফার্স্টে হচ্ছে ইকুয়েটরে থাকলে কি হয়? ইকুয়েটরে থাকলে ওয়েট কি হতে পারে? বা জি ড্যাশ, এম তো কেটে যাবে, জি ড্যাশই মেনলি ক্যালকুলেট করবো আমরা। তো যাই হোক, এটা কি হবে? জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, এটা পড়লাম এখনই এই ফর্মুলাটা। আর এইচ হাইটে কি হয়? জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h
বাই আর। তো এখানে দুটোই বলেছি ইকুয়াল জি ড্যাশ, তাহলে দুটোকে ইকুয়াল করলে শুধুমাত্র পাচ্ছি যেটা ওমেগা স্কোয়ার আর বাই জি ইকুয়ালস টু 2h বাই আর। কি জানতে চেয়েছে? দেন এইচ ইজ, তো এখান থেকে হয়ে যাচ্ছে এইচ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই 2g। তো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই 2g। সাপোজ দ্যাট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ রোটেশন অফ আর্থ ইজ ইনক্রিজড, ওমেগা যদি ইনক্রিজ হয়ে যায় তো কি হবে, জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা, এটা হচ্ছে ফর্মুলা পড়েছি। দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ওয়েট এনিওয়ার অন দ্য আর্থ, অবশ্যই চেঞ্জ তো হচ্ছে, ওয়েটে তো চেঞ্জ হবে কারণ থিটার উপর ডিপেন্ড করছে এনিওয়ার বলেছে। ওয়েট অফ দ্য অবজেক্ট এভরিওয়ার অন দ্য আর্থ উইল ডিক্রিজ, সব জায়গায় ডিক্রিজ করবে না, কারণ কস থিটা যখন 90 হয়ে যাবে তখন জি ইকুয়ালস টু জি ড্যাশ ইকুয়ালস টু জি আর কি, তো সেটা হবে না। ওয়েট অফ দ্য অবজেক্ট এভরিওয়ার অন দ্য আর্থ উইল ইনক্রিজ, সেটা হবে না এক্সেপ্ট অ্যাট পোলস, ডি একটা অবশ্যই অ্যান্সার দেখেই বোঝা যাচ্ছে, তাই না? ওয়েট অফ দ্য অবজেক্ট অন দ্য আর্থ উইল ডিক্রিজ, ঠিক আছে। A particle is kept at rest at a distance r above the earth's surface. The minimum speed with which it should be projected so that, এত সহজ কোশ্চেন তো কি বলবো, এসকেপ ভেলোসিটির ফর্মুলাটা জেনে রাখতে হবে তার জন্য। এসকেপ ভেলোসিটি ভিই, তার ফর্মুলা কি হয়? এসকেপ ভেলোসিটির ফর্মুলা হয় হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস জিম বাই আর, তো সেখান থেকে করলে ক্যালকুলেট করলে দেখা যাবে। এসকেপ ভেলোসিটির ফর্মুলা যেটা হয় মনে রাখতে হবে রুট ওভার 2gm বাই আর। কেন হয়? কারণ কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি দুটোকে ইকুয়াল করবো, আর ইনফাইনাইট বা এমন দূরে পাঠিয়ে দেবো সেখানে হচ্ছে জিরো, তো সেই জন্য এটা মাইনাস জি এম বাই আর, এটা ইকুয়ালস হয়ে যাবে জিরো, কারণ টোটাল এনার্জি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। আর ধরে নিচ্ছি আর্থ সার্ফেসে যে পয়েন্ট থেকে ছোড়া হচ্ছে সেখানে টোটাল এনার্জি এটা, আর যে পয়েন্টে পাঠাচ্ছি সেখানে হচ্ছে টোটাল এনার্জি জিরোই হবে, কারণ পোটেনশিয়াল এনার্জিও জিরো, কাইনেটিক এনার্জিও জিরো, তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তো এটাকে যদি সলভ করা হয় তো যে ভি এর ভ্যালু যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি 2gm বাই আর। তো এটা হয় এসকেপ ভেলোসিটি ফর্মুলা, আমি তখন পড়াইনি বলে এখানে বলে দিলাম। আর এটা আরেকটা ভ্যালু হতে পারে জিএম বাই আর, তো এটাকে আমরা অনেক সময় রুট 2gr বলতে পারি। কেন পারি? কারণ জিএম বাই আর স্কোয়ার মানে হচ্ছে জি, তাই তো, তো রুট 2gr বলা যেতে পারে। তো এই ভ্যালুগুলোকে যদি পুট করা হয়, আর্থের রেডিয়াস জি 9.8 হয় যেমন জির ভ্যালু, আর্থের রেডিয়াস 6.4 সামথিং, তো এই ভ্যালুগুলোকে পুট করা হলে এটা জেনারেলি পাওয়া যায় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে এতটা স্পিডে ছুটতে হবে যাবে। যাই হোক, এখানে ব্যাপারটা আলাদা, এখানে বলেছি এইসব কিছু জানার দরকার নেই, জাস্ট কি হবে এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু কোথা থেকে ছোড়া হচ্ছে কি বলা আছে, আর্থ ডিস্টেন্স আর এবাভ দ্য আর্থ সার্ফেস, এখান থেকে আর দূরে, মানে টোটাল সেন্টার থেকে 2 আর দূরে, তাই না? তো সেক্ষেত্রে তাহলে হয়ে যাবে অ্যান্সারটা আরেক জায়গায় লিখতে হবে 2 আর, তো 2gm বাই 2 আর, তো জিএম বাই আর হবে অ্যান্সার, অপশন সি। তো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ইলেকট্রোস্ট্যাটিক একটা পুরো ক্লাসে পুরো ইলেকট্রোস্ট্যাটিক কমপ্লিট করবো। মেকানিক্স পার্টটা তো পুরোটা কমপ্লিট হয়ে গেল, মেকানিক্স পার্টের আর কিছু বাকি নেই, পুরোটাই করিয়ে দিলাম ফিজিক্যাল সায়েন্সের জন্য। এবার যেটা আছে সেটা হচ্ছে জেনারেল প্রপার্টিস অফ মেটার, সেখানে ইলাস্টিসিটি আছে আর ফ্লুইড মেকানিক্সটা আছে, সো ওটাও একটা ক্লাসে পুরোটা কমপ্লিট করিয়ে দেবো। আর এরপর পড়বো যেটা ইলেকট্রোস্ট্যাটিক পড়বো, পুরো একটা ক্লাসে পুরো ইলেকট্রোস্ট্যাটিক কমপ্লিট করাবো, আর একটাতে পুরো কারেন্ট ইলেকট্রিসিটি, আর একটাতে পুরো ম্যাগনেটিজম পার্টটা, হিউজ চ্যাপ্টার, প্রচুর বড় ম্যাগনেটিজম, একটা ক্লাসে পুরো ম্যাগনেটিজমটা কমপ্লিট করবো।